Welcome everyone to our live session by DICTC. আজকের টপিক হচ্ছে conquer your web development career, and the person who is going to help us to conquer is our favorite ঝংকার মাহবুব ভাইয়া। আজকে লাইভ আড্ডাতে পুরোটা সময় ঝংকার ভাইয়া তোমাদের ওয়েব ডেভেলপমেন্ট রিলেটেড বিভিন্ন কোয়েরির অ্যান্সার দিবে। তো এখনই তোমার মনের প্রশ্নটি ঠিক করে নাও এবং কমেন্টে লিখে ফেলো। ঝংকার ভাইয়ের পরিচয় নতুন করে দেওয়ার মতো কিছুই নেই। হি ইজ আ ভেরি পপুলার অ্যান্ড ওয়েল নোন পারসন ইন দি ওয়েব ডেভেলপমেন্ট কমিউনিটি। তিনি একাধারে প্রোগ্রামার, ওয়েব ডেভেলপার, রাইটার, এডুকেটর এবং একজন উদ্যোক্তা। তোমাদের সাথে আছি আমি প্রাপ্তি রহমান। আমি ঝংকার ভাইয়ের অনেক বড় একজন ফ্যান। আমার প্রোগ্রামিং এর 14 গোষ্ঠী স্টার্ট হয়েছে অ্যাকচুয়ালি ঝংকার ভাইয়ের বই প্রোগ্রামিং এর 14 গোষ্ঠী পড়ার মাধ্যমে। তোমাদের ক্ষেত্রে কে কে আমার মতো ঝংকার ভাইয়ের বই পড়ে কোডিং শিখেছো আমাকে কমেন্ট করে জানাও। আর তোমরা তোমাদের প্রোফাইল থেকে লাইভ সেশন শেয়ার করে ফেলো। বেস্ট প্রশ্ন যে করবে তাকে ঝংকার ভাইয়ের একটি বই উপহার দেওয়া হবে। সো হারি আপ গাইস। হ্যাঁ, কেমন আছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো আছি। সবকিছু ভালো মতো যাচ্ছে, সব ঠিকঠাক মতো আছে এবং অনেক বেশি এক্সাইটেড তোমাদের সাথে যুক্ত হতে পেরে। হ্যাঁ, আমরাও খুবই এক্সাইটেড আপনাকে পেয়ে। হ্যাঁ, এখন তো প্যান্ডেমিক দিয়ে যাচ্ছে পুরো পৃথিবী। তো করোনাকালীন সময় আপনি কিভাবে কাটাচ্ছেন? আমার পার্সোনাল লাইফে হচ্ছে প্রথম কিছুদিন কিছুটা ইম্প্যাক্ট ছিল, কিন্তু এরপর থেকে আর অত বেশি ইম্প্যাক্ট ওরকম ভাবে নাই। দুইটা কারণে অতটা ইম্প্যাক্ট নাই। প্রথমত হচ্ছে আমি অনেক আগ থেকেই বাসা থেকেই কাজ করি আর কি। মানে আমার টিম মেম্বার যারা আছে তারা ম্যাক্সিমাম বাংলাদেশের, মানে সবাই বাংলাদেশে, দুই একজন হয়তো দেশের বাইরে আছে। তো ওদের সাথে আমরা বাসা থেকে যেহেতু কমিউনিকেট করি, তো সেই কারণে হচ্ছে আমার বাসা থেকে কাজ করার কারণে আমার বাসার বাইরে যাওয়া লাগতো না। অনেকটা ফার্মের মুরগির মতো বাসায় থাকি সবসময় আর কি। তো এই জন্য আমার লকডাউন আমার কাছে নতুন কিছু না, আমি আগে থেকেই লকডাউনের মধ্যেই আছি। আর প্রথম কিছুদিন হয়তো মানে বাইরে বের হতাম না অনেকদিন। রিসেন্টলি যদি কখনো বের হতে হয় তখন ওই যতটুকু মাস্ক পরে টরে যতটুকু প্রোটেকশন নিয়ে বের হওয়া যায় অতটুকু বের হচ্ছে। হ্যাঁ, যতটুকু মেনটেন করে যাওয়া যায় অতটুকুই, আর খুব বেশি অত ঘোরাফেরা এটা সেটা করা হচ্ছে না। তো সে কারণে চলতেছে অ্যাজ ইউজুয়াল আর কি। এখন ওই জিনিসটা আমি ভুলেই গেছি, এমন একটা জিনিস যে জিনিসটা আসলে পার্ট অফ লাইফ, যা বাইরে যেতে হলে অত একটা হ্যান্ড স্যানিটাইজার নিয়ে যেতে হবে, মাস্ক পরে যেতে হবে, একদম বিশেষ কেসে যদি হচ্ছে করা লাগে তখন হয়তো একটা হ্যান্ড গ্লাভস থাকে আর কি। এই কটা জিনিস মেনটেন করে বের হইলেই হইলো। আর এখন আর লকডাউন নাই, এটাই আসলে লাইফ স্টাইল হয়ে গেছে। হ্যাঁ, আপনার অনেক আগের একটা ভিডিও দেখছিলাম যেখানে আপনি ওয়েব ডেভেলপমেন্ট নিয়ে বিগিনারদেরকে সাজেশন দিচ্ছিলেন যে তাদের এইচটিএমএল, সিএসএস, বুটস্ট্র্যাপ দিয়ে শেখা উচিত এবং অ্যাটলিস্ট সেই নলেজ ইউজ করে 3টা ওয়েবসাইট ডেভেলপ করা উচিত। তাহলে ইন 2020 হোয়াটস ইউর বিগিনার্স গাইডলাইন ফর দি ওয়েব ডেভেলপার্স? হ্যাঁ, জিনিসটা ওরকমই যে প্রথমত হচ্ছে জিনিসটা আমরা যখন কোন একটা জিনিস দেখি বা বোঝার চেষ্টা করি তাহলে আমরা বুঝি দ্যাটস ফাইন, কিন্তু সেটা আসলে মেইন শেখাটা হয় না। মেইন শেখাটা হয় যখন আমরা জিনিসটা করতে যাবো। এটার একটা সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে যে আমরা ক্লাসের যত মনোযোগী স্টুডেন্ট হই না কেন, স্যার যত ভালো করেই অঙ্ক বুঝাই দেখ না কেন, আমরা বাসায় এসে যদি প্র্যাকটিস না করি, নিজে নিজে করার যদি চেষ্টা না করি, তাহলে পরীক্ষার হলে গিয়ে আমরা গুবলেট লাগাই ফেলবো এবং অঙ্ক মিলবেই না। কেন মিলবে না কে জানি, পরীক্ষার হলে মাথার চুল ছিঁড়ে আর কিছু পার করা যাবে না। তো যে কোনো জিনিস শিখার মেইন কারণটাই হচ্ছে, বা শিখার মেইন লার্নিংটাই হয় যখন আমরা কোনো একটা প্রজেক্ট করতে যাই, কিছু একটা বানানোর চেষ্টা করি। তখন মনে হয় আচ্ছা এইখানে কি আমি প্যারাগ্রাফ দেবো না ওইটা দেবো, ডিপ দিব না সেকশন দিব, আর্টিকেল দিব না এসাইড দিব, মানে এই টাইপের যে কনফিউশন গুলোতে পড়তেছি এবং তারপরে একটা জিনিস সিলেক্ট করতেছি, তখনই কিন্তু আমাদের ব্রেনের মধ্যে জিনিসটা সেট হয়। যেমন ধরো কেউ যদি বলে দেয় আচ্ছা তুমি এই দিক থেকে হেঁটে 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 ওইখানে গিয়ে বাজারে গিয়ে ওই জিনিসটা কিনো, তা আমি কিন্তু যেতে পারবো, কিন্তু মাঝে মধ্যে যখন আমাকে 2-3 টার্ন নেওয়ার পরে আমার কাছে একটা 4 রাস্তার মোড় আসলো, তখন আমি কি করব? তো ওই কনফিউশনে যদি আমরা না পড়ি বা ওই সিচুয়েশনটা যদি আমরা ফেস না করি, স্ট্রাগলটা যদি আমরা না করি, তাহলে জিনিসগুলো কিন্তু আমাদের মাথায় আটকাবে না। ওই যে রাস্তায় হাঁটার সময় আমি যদি একটা গর্তের মধ্যে পা দিয়ে দেই, তাহলে আমি সবসময় খেয়াল রাখবো, এমনকি রাতের অন্ধকারে হাঁটার সময় খেয়াল রাখবো আচ্ছা এই জায়গাটা দিয়ে যাওয়া যাবে কারণ ওইখানে একটা গর্ত আছে, আমি একটু এই পাশ দিয়ে ঘুরে ঘুরে যাইতে হবে আর কি। তো এই জন্যই এই নাকানি চুবানি খাওয়াটা বা এই জিনিসগুলো প্র্যাকটিস করাটা অনেক বেশি ইম্পর্টেন্ট, এবং সেটা পসিবল হয় যখন আমরা প্রজেক্ট করতে চাই। এটা হচ্ছে একটা কারণ শেখার জন্য। আর সেকেন্ড কারণ হচ্ছে যে কোনো একটা কোম্পানি যদি আমাকে হায়ার করতে চায়, তাহলে আমাকে ইন্টারভিউতে ডাকার আগে ওরা দেখতে চায় যে আমি আসলে ওই রকম ক্যাপাবল কিনা বা আমার দ্বারা আসলে হবে কিনা। শুধু শুধু একজনকে ডেকে ওরা আসলে টাইম ওয়েস্ট করতে চায় না। তো আমি যে করতে পারি সেটার প্রমাণটা কি, সেটা হচ্ছে যদি আমার 3টা প্রজেক্টের কোড আমার গিটহাবে থাকে, 3টা লাইভ প্রজেক্টের লিংক আমার সিভিতে থাকে, তাহলে ওর ওখানে গিয়ে একটু দেখে দেখে বুঝতে পারলো আচ্ছা
এদের দিয়ে হয়তো কাজ চালানো যাইতে পারে আর কি। এই দুই কারণে হচ্ছে আমাদের যতটুকু শিখবো ডেফিনেটলি আমাদের শিখতে হবে, এর পাশাপাশি আমাদের টার্গেট থাকতে হবে যে আমরা 3টা মিনিমাম প্রজেক্ট করবো। মানে একটা প্রজেক্ট করলে মনে হয় না যে ও করছে, 3টা হচ্ছে সুইট স্পট। আমার কাছে মনে হয় যে 3টা যদি লিঙ্ক থাকে তাহলে ওকে, এই 3টা ডিফারেন্ট টাইপের কাজ করছে, তার মানে আমরা যদি অন্য টাইপের একটা কাজ দিই তাকে দিয়ে আসলে করানো পসিবল হইতে পারে। এই কনফিডেন্সটা ওরা পায়। এই কারণেই গাইডলাইন হচ্ছে যে শুরু করো HTML CSS বুটস্ট্র্যাপ করো, এরপর জাভাস্ক্রিপ্ট যাও, কোনো একটা ফ্রেমওয়ার্ক ধরো, সেটা রিয়াক্ট ভিউ.js যে কোনো একটা কিছুই হইতে পারে, ডাজেন্ট ম্যাটার, কিন্তু যেটাই করো ওটা দিয়ে তোমার আসলে মিনিমাম 3টা সাইট তোমাকে বানাইতে হবে। তাইলে তুমি মোটামুটি নিজেও কনফিডেন্ট ফিল করবা, প্লাস যারা তোমাকে হয়তো হায়ার করার জন্য চিন্তা করবে তারাও কিছুটা কনফিডেন্স পাবে। জি ভাইয়া। হ্যাঁ, আপনি যেহেতু ইউএসএ তে থাকেন, আপনার এক্সপেরিয়েন্স ওয়াইজ বাংলাদেশি প্রোগ্রামার এবং ফরেন প্রোগ্রামারদের মধ্যে স্কিল ডিফারেন্সটা কোথায়? আমরা কি লেস স্কিল নাকি ইকুয়াল? না, আমরা আসলে, আমি এখন আর বলবো না যে আমরা লেস স্কিলড বা অন্য একটা কিছুর কারণে। এখন আমরা যদি হয়তো ওইভাবে চিন্তা করতে যাই যে না, যেমন হচ্ছে গুগল, মাইক্রোসফট বা অ্যামাজন, যারা আসলে সারা ওয়ার্ল্ডের ট্যালেন্ট গুলাকে টান দেয় বিভিন্ন কারণে, ওদের লুক্রেটিভ বা ওদের ব্র্যান্ডিং বা অন্যান্য কারণে, তো সেক্ষেত্রে দেখা যায় বাংলাদেশেরও কিছু ট্যালেন্টেড প্রোগ্রামারদেরকে ওরা নিয়ে নেয়। তো সেই কারণে ইউএসএ হয়তো আমরা যাদেরকে চিন্তা করি, মানে টপ কোম্পানিগুলো চিন্তা করি, তাদের অ্যাভারেজের সাথে আমাদের জেনারিক অ্যাভারেজের সাথে কম্পেয়ার করা যাবে না। কিন্তু এই যে টপ কোম্পানিগুলো হয়তো ইউএস এর হায়ারিং এর 1% হবে, মানে ইউএস এ যত প্রোগ্রাম আছে 1% বা তারও কম হবে। আরো ছোটখাটো যেসব কোম্পানি আছে সেসব কোম্পানিতে বাংলাদেশি ডেভেলপারদের কোয়ালিফিকেশন হচ্ছে ভেরি কম্পিটিটিভ, এবং অনেক ক্ষেত্রে বাংলাদেশি ডেভেলপাররা ইউএস এর যারা অ্যাভারেজ ডেভেলপার আছে তাদের সাথে ভেরি ভেরি কম্পিটিটিভ। কারণ আমি মাঝে মধ্যে দু একজনের সাথে কথা বলি বা কাজ করি বা আমাদের প্রজেক্টের জন্য কাজ করতে হয়, তখন আমরা যেটা দেখি যে একজন রিজনেবল ডেভেলপার যারা 1-2 বছর কাজ করেছে, তাদের স্কিল সেট এবং তাদের নলেজ এবং তাদের কন্ট্রিবিউশন, সেটা আমি স্ট্যাক ওভারফ্লোতে গিয়ে যদি দেখি বা ওপেন সোর্স গুলোতে যখন দেখি, তখন দেখি যে না, ওরা অনেক কম্পিটিটিভ। হ্যাঁ, এখন এদের ব্র্যান্ড নেমটা সাধারণভাবে বেশি হয়ে গেছে, কারণ ইন্ডাস্ট্রি লিডিং অর্গানাইজেশন গুলো এখানে বেশি। এই কারণে ওরা হয়তো বিভিন্ন দেশে, হয়তো বিশ্বের 100টা বা 150 দেশের হচ্ছে টপ 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 গুলো ক্রিম গুলোতে নিয়ে এসে বড় জায়গায় বসাইছে। তো এই জন্য এটাকে অনেক বেশি হাই মনে হবে আসলে। কিন্তু ওদের যদি সবার এভারেজ আমরা জানি না, হয়তো ওই বিভিন্ন স্টেটে বিভিন্ন ছোটখাটো কোম্পানি আছে, মাঝারি টাইপের কোম্পানি আছে, সে সকল কোম্পানির ক্ষেত্রে তখন আমাদের এভারেজ কিন্তু ভেরি কম্পিটিটিভ হবে। বাংলাদেশে যেসব ডেভেলপার প্রোগ্রামার আছে এবং এরা ওয়ার্ল্ড ক্লাসই কাজ করতেছে, কারণ বাংলাদেশে যারা কাজ করে তাদের, আমি জানি না এক্সাক্ট সংখ্যা, বাট আমার ধারণা হয়তো 50-60% কাজই আমরা করি হচ্ছে ইন্টারন্যাশনাল মার্কেটের জন্য। এবং রিসেন্টলি আমি একজনের সাথে কথা বলছি যে হচ্ছে বাংলাদেশি ডেভেলপার, বাংলাদেশি একটা কোম্পানিতে কাজ করতো, ইউরোপিয়ান একটা কোম্পানি ওকে লিঙ্কডইনে খুঁজে বের করে তাকে জবের অফার করছে, এখন সে ইউরোপিয়ান সেই কোম্পানিতে বাংলাদেশ থেকে কাজ করে। তার মানে সে যদি ইউরোপিয়ান প্রোগ্রামারের সাথে কম্পিটিটিভ নাই হইতো, তাকে দিয়ে যদি কাজ চালানো নাই যাইতো, তাহলে তাকে হায়ার করতো না, অথবা হায়ার করলে 2 মাসের মধ্যে টাটা বাই বাই করে দিয়েছে যে না, তোকে দিয়ে কাজ হচ্ছে না। সো আমরা ডেফিনেটলি কম্পিটিটিভ ওয়ার্ল্ডের স্কেলে। মানে সব জায়গায় সমান স্কিলের মানুষজন আছে। এক্স্যাক্টলি। কোন কোন সোর্স থেকে আমরা ওয়েব টেকনোলজিস আরো ভালো মতো শিখতে পারি? ইদানিংকালে হচ্ছে আমার ফার্স্ট রিকমেন্ডেশন হচ্ছে ইউটিউব, কারণ এখন দেখা যাচ্ছে আমি যদি কোনো একটা কিছু শিখতে যাই পার্সোনালি, আমি গুগলে সার্চ না দিয়ে ইউটিউবে সার্চ দিয়ে দেই, যদি আমি হচ্ছে ইউজুয়ালি নতুন একটা টপিক শিখতে চাই আর কি। আদার দেন স্পেসিফিক একটা কিছু শিখতে গেলে অনেক সময় ইউটিউবেও দেয়, অনেক সময় গুগলেও দেয়, বাট ইউটিউবটা হচ্ছে আমার এখন ফার্স্ট প্রেফারেন্স। তো ইউজুয়ালি সাপোজ আমি যদি হয়তো ওয়েব ডেভেলপমেন্টে শিখবো বা HTML শিখবো, সো আমি সাধারণত যেহেতু প্রথম যদি শিখতে চাই তাহলে HTML, তার সাথে যোগ করে দেয় ফর বিগিনার্স। তো ফর বিগিনার্স দিয়ে দিলে আমি অনেকগুলো টিউটোরিয়াল চলে আসে, এবং টিউটোরিয়াল গুলো চলে আসলে আমি 2-3 ক্রাইটেরিয়া এই টিউটোরিয়াল গুলোকে ফিল্টার করে জাজ করি যে কোন টিউটোরিয়াল গুলো হয়তো আমার জন্য এফেক্টিভ হইতে পারে। তার মধ্যে আমি দেখার চেষ্টা করি যে কোন ভিডিওস গুলো হয়তো রিসেন্টলি পাবলিশ হয়েছে, লাস্ট 1 বছরের মধ্যে বা 1.5 বছরের মধ্যে পাবলিশ হয়েছে, তাদের আসলে ভিডিওর কন্টেন্টটা কতটুকু। এমন দেখা যেতে পারে যে হয়তো সে 1-2টা ভিডিও দিচ্ছে খুবই ভালো, কিন্তু আমি ফুল জিনিসটা ফিনিশ করার মতো এনাফ ভিডিও বা প্লে লিস্ট তার ওখানে নাই। তো সেটা একটু দেখে নেই, হয় হয় একটা প্লে লিস্ট আছে তাতে অনেকগুলো ভিডিও আছে যার ডিউরেশন হয়তো 5 থেকে 6 ঘন্টা হবে, অথবা কেউ কেউ মেগা সাইজের ভিডিও দেয় যে একটা ভিডিওই কিন্তু 5 থেকে 6 ঘন্টা দেয়। এটার একটা ভালো উদাহরণ হচ্ছে ফ্রি কোড ক্যাম্প
webdevelopment.org নামে হচ্ছে একটা ইউটিউব চ্যানেল আছে, ওদের ওয়েবসাইটটাও খুব ভালো, ওয়েবসাইটটাও আমি রিকমেন্ড করি। কেউ যদি নিজে নিজে হচ্ছে ওয়েব ডেভেলপমেন্ট শিখতে চায়, তাহলে আমার ফার্স্ট রিকমেন্ডেশন হচ্ছে freecodecamp.org, ওদের ওয়েবসাইটে গিয়ে তুমি সিরিয়াল ওয়াইজ শিখতে থাকো। ওইটা যদি তুমি হচ্ছে ফিনিশ করতে পারো একবার বা দুইবার, তোমার আর কিছু লাগবে না। আর ওদেরই অনেকগুলো ভিডিও আছে ইউটিউবে, ওই ইউটিউব চ্যানেলটা অনেক বেশি পপুলার, এবং ম্যাক্সিমাম সময় ওরা যে কোনো টপিকের উপরে দেখা যাচ্ছে 5 ঘন্টা 6 ঘন্টা 10 ঘন্টার একটা ভিডিও দিয়ে দেয়। সো তোমার কাজ হবে যে ওই একটা ভিডিও ধরা, তারপরে হচ্ছে স্টেপ বাই স্টেপ স্টেপ আজকে 1 ঘন্টা 2 ঘন্টা 1 ঘন্টা 2 ঘন্টা করে 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 এটাকে ফিনিশ করা। এরকম একটা দুইটা বা তিনটা ফিনিশ করলেই তোমার কাছে মোটামুটি জিনিসগুলো আস্তে আস্তে মেক সেন্স করা শুরু হবে। কখনো এক্সপেক্ট করতে যায় না যে একবার দেখে ফেলছো আর এই বিদ্যাসাগরের মতো তুমি সবকিছু বুঝে ফেলছো, মানে বুঝলে অবশ্যই ভালো, তুমি যদি বিদ্যাসাগর হও সেটা তো অবশ্যই ভালো, কিন্তু ওটা এক্সপেক্ট করার দরকার নাই যে আচ্ছা আমি 100% বুঝে ফেলতেই হবে, না বুঝলে আমার কিছু হবে না। না, তুমি যদি 30-40% প্রথম রাউন্ডে বুঝো, পরের ভিডিও দিকে এটা আরেকটু বাড়বে, পরের ভিডিওতে আরেকবার বাড়বে। এই কারণে তুমি ক্লাসে পড়া দিয়ে তুমি সব বুঝো না, দুই একজন বুঝতে পারে, তোমার বাসায় এসে অঙ্ক করতে হয়, মেবি প্রাইভেট পড়তে হয় বা কোচিং করতে হয়, পরীক্ষার আগের রাতে অঙ্ক করতে হয়, তারপরও দু একটা অঙ্ক পরীক্ষা হলে মিলাইতে পারো না। তো সেম জিনিসটাও এখানেও ঘটবে আর কি, ওই জিনিসটা মাথায় রাখতে হবে, একটু ধৈর্য থাকতে হবে। জি ভাই। হ্যাঁ, অনেকে দেখা যায় যে নিউ ওয়েব ডেভেলপমেন্ট স্টার্ট করেছে, তারা হচ্ছে জাস্ট একটা টেকনোলজি থেকে আরেকটা টেকনোলজিতে লাফিয়ে বেড়ায়, মনোস্ক্রিপ্ট পড়তে পারে না যে এইচটিএমএল শিখবে না জাভাস্ক্রিপ্ট শিখবে, আবার অনেক সময় ইউটিউবে সার্চ দিয়েও ডিস্ট্রাক্টেড হয়ে যায়। এই রিসেন্টলি আমি সার্চ দিয়েছি, আমাকে দেখা যায় পিএইচপি ইজ গোইং টু ডাই উইদিন 5 ইয়ার্স। তো এই টাইপের সার্চ আসে। হ্যাঁ, তো ওদের জন্য আপনি কি টাইপের সাজেশন দিবেন যে তারা কি করে স্টেপ বাই স্টেপ শিখতে পারবে উইথ আ ক্লিয়ার ভিশন? এটা মানে একটা স্টেজে ভালো বা একটা স্টেজে ভালো না আর কি, একটা জায়গাতে একটা জায়গায় সুইচ করাটা যদি হচ্ছে কেউ একজন ফার্স্ট ইয়ার স্টুডেন্ট হয়, মানে ধরলাম যে হচ্ছে ইউনিভার্সিটিতে পড়তেছে, সে সিএসসি তে পড়ুক অথবা নন সিএসসি তে পড়ুক, কিন্তু ফার্স্ট ইয়ার স্টুডেন্ট বা সেকেন্ড ইয়ার স্টুডেন্ট, তার জন্য হচ্ছে এটা থেকে ওটাতে সুইচ করা, ওটা থেকে ওটা সুইচ করা পারফেক্ট, এটা নিয়ে কোনো কোনো প্রবলেমই নাই, ইটস এ গুড থিং। কারণ তার এখন অনেক সময় আছে, সে বিভিন্ন জিনিস হয়তো খেয়ে খেয়ে একটু টেস্ট করে দেখলো, আচ্ছা আমার পাস্তা ভাল লাগে না বার্গার ভাল লাগে, নাকি আমার আলুর ভর্তা ডালি ভাল লাগে, তো ট্রাই আউট করতেছে বিভিন্ন জিনিস, সো দ্যাটস পারফেক্ট, এটা নিয়ে কোনো প্রবলেম নেই। এটা প্রবলেম হচ্ছে যখন আমি ফোর্থ ইয়ার স্টুডেন্ট, নাও আই নিড টু গেট ইনটু দ্য জব মার্কেট, তখন আমাকে আসলে একসাথে আমি 5 ধরনের চাকরি করতে পারবো না, একসাথে আমি ওয়েব ডেভেলপার হতে পারবো না, একসাথে আমি অ্যাপ ডেভেলপার হতে পারবো না, একসাথে আমি ওয়ার্ডপ্রেস ডেভেলপার হতে পারবো না, একসাথে আমি আইওএস এর ডেভেলপার হইতে পারবো না। এটা এটা প্র্যাকটিক্যাল না, বা 5টা চাকরির জন্য আমাকে কেউ হায়ারও করবে না, ওটা টার্গেট করা উচিত হবে না। তো কেউ একজন যদি থার্ড আর ফোর্থ ইয়ারে থাকে, তখন তাকে বুঝতে হবে যে আমি কোন জিনিসটাতে ইদার কমফোর্টেবল, সেটা একটা কারণ হইতে পারে যে আমি এতগুলো জিনিস দেখছিলাম আগে, এর মধ্যে কোনটা আমি করতে চাই, এটা একটা অপশন হইতে পারে। অথবা সে মনে করতে পারে যে আচ্ছা আমি মার্কেটে দেখতে যাচ্ছি, আমি হয়তো 2-4টা গ্রুপে গেলাম, সেটা হইতে পারে সিএসসি/ইলেকট্রিক্যাল জবস ইন বাংলাদেশের গ্রুপ হইতে পারে, বা আইট্রিপলি এর গ্রুপ হইতে পারে, বা বিডি জবস এর ওখানে হইতে পারে। যে কোনো একটা জায়গায় গিয়ে সে দেখলো যে কোন টাইপের জব বেশি আছে, প্রথম 4 বা 5টা ক্যাটাগরি শর্টলিস্ট করলো, তার মধ্যে একটা ক্যাটাগরিটাকে শর্টলিস্ট করে বললো যে আমি পারি বা না পারি নেক্সট 4 মাস বা 6 মাস এটার পেছনে থাকবো, যদি না পারি নাই, না হইলে নাই, কিন্তু এই 6 মাস এটার মধ্যে থাকবো। তো ওই টাইপে যখন তার লাস্ট মুহূর্তে চলে আসলো যে না আমি এখন ফোর্থ ইয়ার, আমি জবে যেতে হবে, মেবি আমার ফ্যামিলি সাপোর্ট দিতে হবে, অথবা আমার একজনের সাথে হচ্ছে সিস্টেম করা আছে, তার সাথে একটা ফর্মাল রিলেশনশিপে যাইতে হবে বা ঘরে তুলতে হবে বা কিছু একটা বা এই সেই করতে হবে, তখন তাকে ওই সিনসিয়ারিটি দিয়ে চিন্তা করতে হবে। আদারওয়াইজ সে ওই চাকরি পর্যন্ত যেতে পারবে না, এবিসিডি দিয়ে সে আসলে চাকরির দোরগোড়ায় যেতে পারবে না। তো তখন তাকে ওই জিনিসটাকে ছেড়ে দিতে হবে যে না, সবকিছুরই ডিমান্ড আছে, আমি যদি হচ্ছে একটা বার্গারের রেস্টুরেন্ট দেই সেটারও কাস্টমার আছে, আমি যদি হচ্ছে ভাতের হোটেল দেই সেটারও কাস্টমার আছে, আমি যদি 5 স্টার হোটেল দেই সেটারও কাস্টমার আছে। তো আমি একটাতে ডিসাইড হয়ে একটা সার্টেন লেভেল পর্যন্ত যাব, যাওয়ার পরে আমি দেখবো এটা শেষ কি। তো ওয়েব ডেভেলপমেন্ট বা প্রোগ্রামিং যেই লাইনটা, এটা খুবই ইন্টারেস্টিং লাইন, কারণ এটা সব লাইনে একটু কম বা বেশি ডিমান্ড আছে, এমন না যে হয়তো কোনোটার একটা বেশি আছে কোনোটার বেশি নাই। আর পিএইচপি 5 বছর পরে দায়ী হয়ে যাক, কোনো সমস্যা নেই, এমন কোনো টেকনোলজি এই মুহূর্তে নাই যেটা গ্যারান্টি দিবে যে এটা দিয়ে তুমি সারা জীবন জব করতে পারবা, এমন কোনো টেকনোলজি নেই। ইভেন ওয়েব ডেভেলপমেন্টও না, ইভেন অ্যাপ ডেভেলপমেন্টও না, গ্যারান্টি নেই যে আজ থেকে 20 বছর পরে তুমি আসলে অ্যাপ বানাবা কি বানাবা না, সেটার কোনো গ্যারান্টি নেই। সো টেকনোলজি ওয়াইজ এমন কোনো সেক্টর নাই যেটা তোমাকে গ্যারান্টি দিবে
যে তোমার আসলে এটা দিয়ে তুমি 10 বছর 20 বছর চলতে পারবা। তোমার দরকার হচ্ছে নেক্সট 1 বছরের গ্যারান্টি, এবং তুমি যদি 1 বছর পরে নিজে শিখে শিখে যদি আরেকটু গ্রো করতে না পারো, তাহলে তোমার কেরিয়ার কোনো কিছুতেই হবে না। ইভেন কি তুমি অ্যাকাউন্টেন্ট হিসেবে হইতে পারবা না। তুমি মাটি কাটতে চাও, ওই মাটি কাটাও করতে পারবে না। কয়দিন পরে দেখা গেছে ফোনে হয়তো মাটি কাটার লোক খুঁজবে। তো তুমি যদি ফোনে না শিখো, ওই বাজারের কোনায় গিয়ে বসে থাকো, তোমার মাটি কাটার জন্য কেউ হায়ার করবে না। সো তুমি এমন কিছু আশা করার দরকার নেই যে যেটা দিয়ে তুমি 5 বছর 10 বছর তোমার কেরিয়ার সেটেল হয়ে যাবে। নো, দিস নট গোনা হ্যাপেন। মানে টেকনোলজি ফিল্ডে এটা হবে না। তো তোমাকে কন্টিনিউয়াস লার্নিং এর মধ্যে থাকতে হবে। তোমার জবের প্রজেক্টের কারণে নতুন নতুন চ্যালেঞ্জ আসবে, সেগুলো তুমি অ্যাডাপ্ট করে ফেলতে পারবা। ওটা নিয়ে তোমার একদম চিন্তা করার দরকার নাই। তোমার চিন্তা করার দরকার আমার একটা চাকরিতে ঢুকা, এবং কেউ যদি তোমাকে হায়ার করে তাদের ওই ইন্টেনশন থাকে যে এই পার্সনটাকে মিনিমাম আমরা 4 মাস বা 6 মাস বা 1 বছর বা লং টার্মের জন্য চিন্তা করে। তো ওই চাকরির প্রয়োজনই তুমি বাকিটা শিখে ফেলবা। সো তোমার দরকার হচ্ছে আজকে একটা চাকরি, সেটা পাওয়ার জন্য যতটুকু দরকার অতটুকু করলেই হবে। 5-10 বছরে কি হবে না হবে সেটা চিন্তা করে লাভ নেই। সেটা চিন্তা করবো। ভাই ইতিমধ্যে আমাদের অডিয়েন্স থেকে অনেক প্রশ্ন আসা শুরু হয়ে গেছে, তো আমরা এখন অডিয়েন্সের কোয়েরি গুলো নিব। হ্যাঁ, আহমেদ নামে একজন কোয়েরি করেছে, ভাইয়া হোয়াট শুড বি দ্য প্রোফাইল অফ আ ক্যান্ডিডেট হু ওয়ান্টস ইন্টার্নশিপ? ইন্টার্নশিপ খোঁজা আর চাকরি খোঁজার মধ্যে ডিফারেন্স খুব একটা বেশি একটা আমি দেখি না আর কি। অনেকে হয়তো চিন্তা করে দেখতে পারে যে এক্সপেকটেশনস বা ইয়ার টাইপের বা কোম্পানি ওয়াইজ ওটা ভেরিও করে আর কি। সো আমি পার্সোনালি ওটা ডিফারেন্সিয়েট করি না যে আমি ইন্টার্ন খুঁজবো আর আমি জব খুঁজবো। প্রিপারেশন মোটামুটি সেম হওয়া উচিত, প্রোফাইলও মোটামুটি সেম হওয়া উচিত। ইন্টার্নশিপের মধ্যে হালকা একটু লোকজন একটু ওপেন থাকে যে তাকে আমরা 1-2 মাস বা 3 মাস একটু শিখাই নিয়ে তাকে হয়তো আমরা ফুল টাইমে কনভার্ট করব, অথবা ফুল টাইমে কনভার্ট করবো না, এইরকম একটা জিনিস থাকে। কিন্তু আমি যদি ইন্টার্ন খুঁজতে চাই, আমি ওই জিনিসটা চিন্তা করবো না যে আমি ইন্টার্নের জন্য তাই আমি কম প্রিপারেশন নিয়ে যাব। এটা আমি একদমই চিন্তা করাটাকে রিকমেন্ড করি না। আমার রিকমেন্ডেশন হচ্ছে যে ভাই বা আপু, তুমি হচ্ছে ইন্টার্নশিপ চাও, তাহলে তুমি যেই টাইপের ইন্টার্নশিপ চাও সেই টাইপের ইন্টার্নশিপের জন্য তুমি ফুলি প্রিপেয়ার্ড হও, জিনিসগুলো শিখো, 2-3টা জিনিস বানাও। মানে ওইটা এক্সপেক্ট করতে যাইও না, যদিও ওটা হবে, দু একজন তোমাকে গাইড করবে বা দু একটাতে হিন্টস দিবে, সাজেশন দিবে, বা তোমার জন্য টাইমটা একটু বেশি দিবে। হয়তো একজন প্রফেশনাল ডেভেলপার যদি কেউ জয়েন করে, তাকে হয়তো বলবে যে এই কাজটা করো, এক্সপেক্ট করবে যে 2 দিনে করতে। ইন্টার্নের জন্য হয়তো এক্সপেক্ট করবে 3 দিনে করতে বা 4 দিনে করতে, বা একটু দেখাই দিবে যে হচ্ছে ইন্টার্ন, এই ডিফারেন্স। তো ওটার কোনো অ্যাডভান্টেজ চিন্তা করে কোনো লাভ নেই। তো তোমার উদ্দেশ্য হচ্ছে তুমি যেটাতে ইন্টার্ন করতে চাও সেই টাইপের প্রজেক্ট 2-3টা করো, তোমার পোর্টফোলিওটাকে তৈরি করো, এবং তুমি অনেকগুলা জবের সার্কুলারটা দেখো যে ইন্টার্নশিপের জন্য চাইছে ওখানে কি কি জিনিস আছে, এবং টপ যে 5টা কোয়ালিফিকেশন চাইছে তার মধ্যে মিনিমাম 4টাতে তোমাকে কিছুটা কমফোর্টেবল হইতে হবে। এবং দুনিয়াতে এমন কিছু নাই যে ধরো তোমার ওই জব সার্কুলার ওখানে আছে, এটা তুমি গুগলে সার্চ দিয়ে 4-5 ঘন্টা টাইম স্পেন্ড তোমাকে করতে হবে, এমন জিনিস থাকবে সেখানে তুমি হয়তো দেখো নাই, জানো নাই, ডাজেন্ট ম্যাটার। ইদানিংকালে ইউটিউব আছে, তুমি 4-5 ঘন্টা সময় দাও, ওই জিনিস সম্পর্কে তোমার অ্যাটলিস্ট এভারেজ একটা ধারণা তোমার হয়ে যাবে। সো এরপরে তুমি যখন ইন্টারভিউতে যাবা, ইন্টারভিউ জব সার্কুলারে এমন কিছু থাকবে না যেটা তুমি হয়তো 3-4 ঘন্টা 5 ঘন্টা স্পেন্ড করে যাও নাই। কারণ তোমাকে যদি আজকে জব সার্কুলার দাও, আজকে তুমি অ্যাপ্লাই করো, তোমাকে কিন্তু ইমিডিয়েটলি অ্যাপ্লাই করার সাথে সাথেই কিন্তু তোমাকে ইন্টারভিউ ডেকে ফেলবে না। তুমি সাব করছো, এখন বলে দিলে এখন ফোন দাও বা এখন ইন্টারভিউ করতে হবে, তা তো না। তোমার 1 দিন বা 2 দিন সময় থাকবে, তারপর আবার বলবো যে আগামীকাল 2টায় তোমার ইন্টারভিউ। তার মানে তারা তোমাকে কিন্তু এনাফ টাইম দিচ্ছে। তুমি এই সময়টার মধ্যে ওদের যে জব সার্কুলার যতগুলো জিনিস আছে সবগুলো জিনিস সম্পর্কে মিনিমাম 2 থেকে 3 ঘন্টা স্পেন্ড করো। এবং 1টা 2টা 3টা ইন্টারভিউ তুমি যদি এভাবে ফেস করতে থাকো, এই ইন্টারভিউ দিতে দিতে তোমার ইন্টারভিউ প্রিপারেশনটা হয়ে যাবে। তখন তুমি দেখা যাচ্ছে 1টা 2টা পারলে না, দ্বিতীয় তৃতীয়টা থেকে তোমার আস্তে আস্তে তোমার লেভেলই কনফিডেন্স বেড়ে যাবে। সো ওইটাই আমাদের চিন্তায় রাখতে হবে যে ইন্টার্নশিপ পাওয়ার জন্য তোমার মেইন যে জিনিসটা দরকার সেটা হচ্ছে যে হ্যাঁ, আমি একটা ইন্টারভিউ দিয়ে ইন্টার্ন পাবো না, সিরিজ ওয়াইজ দিয়ে পাবো, এবং ওদের জব সার্কুলারটাকে আমি একদম সিরিয়াসলি নিব। ইন্টার্নশিপ বলে আলাদা ক্যাটাগরি করব না যে আমি আসলে জবের জন্য অ্যাপ্লাই করতেছি। তাহলে ওরাই তোমাকে দেখবে যে না, এর মধ্যে প্রফেশনাল একটা মাইন্ডসেট আছে, এবং এই প্রফেশনাল মাইন্ডসেট থাকার কারণে ওকে ফুল টাইমের জন্য কনভার্ট তখনও করে ফেলতে পারে আর কি। থ্যাংক ইউ ভাইয়া। হ্যাঁ, শাহিন আলম নামে একজন প্রশ্ন করেছে, ভাই আপনার প্রোগ্রামার হওয়ার প্ল্যানটা যদি বলতেন, কিভাবে একজন ভালো ওয়েব ডেভেলপার হওয়া যাবে? ভালো মানে প্রথমত হচ্ছে যে ভালোর একদম শেষ নাই।
সো ওয়েব ডেভেলপমেন্ট হোক বা যে কোনো সেক্টরই হোক, মানে আমরা 100% শিখে কিন্তু, ধরো পরীক্ষার কথা চিন্তা করো, আজ পর্যন্ত আমাদের কেউ, তুমি বা কেউ একজন এমন কোনো পরীক্ষা দাও না যে যেটার মধ্যে তোমার 100% প্রিপারেশন আছে, বা কোনো একটা সাবজেক্ট পরীক্ষা দিতে যাও নাই যে তুমি আসলে বইয়ের যে কোনো কোণা থেকে যে কোনো প্রশ্ন করলে তুমি আনসার দিতে পারবা। দুই একজন থাকে হচ্ছে ক্লাসের, ওরা হচ্ছে একটু আতেল মার্কা, ওদের হিসাব বাদ দিলে এভারেজ কেউই হচ্ছে এরকম কেউ থাকে না যে যে কোনো জায়গার হচ্ছে কোশ্চেন করলে সে বুলেট ফিরাই দিবে, এরকম থাকে না, রাইট? তো তোমাকে ওইরকম দেখতে হবে যে আমি আসলে একটা সার্টেন সাইডে একটু ভালো হব আর সার্টেন সাইড গুলোকে আমি ছেড়ে দিব। সো ওয়েব ডেভেলপমেন্ট এরকম অনেকগুলো সাইড আছে। ওয়েব ডেভেলপমেন্ট একটা সাইড আছে হচ্ছে, সাপোজ আমি হয়তো ই কমার্স সাইট বা এই টাইপের সাইটের জন্য আমি বেশি এক্সপেরিয়েন্সড। আরেকটা হতে পারে যে না, আমি চ্যাটবট বানানো বা এই টাইপের সাইটের জন্য আমি এরকম 2-3টা প্রজেক্ট করলাম। অথবা আমি হয়তো এন্টারপ্রাইজ অ্যাপ্লিকেশনের জন্য যেখানে ড্যাশবোর্ড থাকবে, চার্ট থাকবে, ওই হিসাবে ওই একটা সাইটের জন্য আমি কমফোর্টেবল হলাম। তো তাকে একটা একটা সাইটটাকে একটু কমফোর্টেবল হইতে হবে এবং কাছাকাছি টাইপের 2-3টা জিনিস বানাইতে হবে, তাইলে তার প্রোফাইলটা সার্টেন কেসের জন্য ফিট খাওয়াটা অনেক বেশি ইজিয়ার হবে। আদারওয়াইজ আমি এখানে এক কামড়, ওখানে এক কামড়, ওখানে এক কামড় খাইলাম, এখন কেউই আমাকে তাদের সাথে কমফোর্ট ফিল করতে পারতেছে না। তো আমি কিছু ছেড়ে দিলাম, এটা হচ্ছে পরীক্ষার আগের রাতের প্রিপারেশনের মতো আর কি, যে আমি কিছু ছেড়ে দিলাম আর কিছু জিনিসগুলো আমাকে রিভাইজ দিয়ে দিলাম। তো এই অ্যাঙ্গেলটা থাকাটা খুব খুব বেশি জরুরি। আদারওয়াইজ দেখা গেছে শিখে 2-3 বছরও কিন্তু শেষ করা যাবে না, মানে 2 বছরও কেউ যদি পরিপূর্ণ ওয়েব ডেভেলপমেন্ট শিখতে চায়, পসিবল না। নর্মাল যদি HTML CSS দিয়ে জাভাস্ক্রিপ্ট দিয়ে যত কিছু করা যায়, তত কিছু আসলে সে করে শেষ করতে পারবে না। তো আমাকে একটু হালকা, একটু একটু শর্টার পাথ নিতে হবে, যেটা আমি হয়তো 6 মাস বা নিজে নিজে শিখলে 1 বছরের মধ্যে অ্যাচিভ করতে পারি। এইটা হচ্ছে খুব বেশি ইম্পর্টেন্ট। তো সেক্ষেত্রে আমি বলি যে হয়তো তুমি হচ্ছে রেগুলার ইন্টারাক্টিভ টাইপের হয়তো কোম্পানির বা হচ্ছে ই কমার্স টাইপের কিছু অ্যাপ্লিকেশন বানাও, যেটা দিয়ে তুমি হয়তো ওয়েব ডেভেলপমেন্টের মেবি 40 or 50% তুমি কভার করতে পারবা। তো এবং তোমার দরকার হচ্ছে একটা চাকরি, তোমার কিন্তু 10 রকমের চাকরি দরকার নাই। কারণ যারা যখন চাকরি দিবে, তুমি বিভিন্ন জায়গায় দেখবা যে ওখানে PHP চাইছে, ওখানে জ্যাঙ্গো চাইছে, ওখানে এটা চাইছে, ভাই এগুলো তোমার দরকার নেই। তোমার দরকার হচ্ছে 200 চাকরির মধ্যে দিয়ে তুমি 20টাতে অ্যাপ্লাই করবা, যেটা তোমার পদের মধ্যে, সেখান থেকে তোমার একটা চাকরি। তুমি কিন্তু 50টা চাকরি করবা না, করলে একটাই করবা আর কি। তো পিক এন্ড চুজ করে ন্যারো ডাউন করে ওই জায়গায় একটা ভার্টিক্যাল গ্রোথ দেওয়াটা অনেক বেশি ইম্পর্টেন্ট, আদার দেন হরিজেন্টাল দিয়ে। মানে বুফে খেয়ে খেয়ে তুমি এক কামড় এক কামড় এক কামড় খেয়ে কোনোটাই তুমি আসলে কি স্বাদ পাইছো সেটা বুঝতে পারবা না। পেটের মধ্যে আলুর ভর্তাও আছে, কাবাবও আছে, বিরিয়ানিও আছে, পাস্তাও আছে, সবকিছু মিলাই চিলে বুঝতে পারবা না কি হচ্ছে আর কি। তো একটা স্পেশাল প্ল্যাটার ধরো, সেই প্ল্যাটার দিয়ে তুমি যাও, এটা হচ্ছে আমার রিকমেন্ডেশন থাকবে। হ্যাঁ, দীপ্ত নামে একজন কমেন্ট করেছে, ভাইয়া হোয়াট ডু ইউ প্রিফার বিটুইন জ্যাঙ্গো এন্ড জাভাস্ক্রিপ্ট, হোয়াট উইল রুল ইন দ্য ফিউচার? মানে ইটস মানে ডাজন্ট ম্যাটার, মানে কে আসলে ফিউচার রুল করুক আর না করুক, সেটা দিয়ে আসলে আমাদের অত খুব বেশি যায় আসে না আর কি। মানে জ্যাঙ্গো যদি টিকতে হয় তাহলে জাভাস্ক্রিপ্ট থাকতেই হবে আর কি। জাভাস্ক্রিপ্ট থাকতে হবে। সো আমরা যত ফ্রেমওয়ার্ক বা যত কিছুই করি, সার্টেন লেভেলের জাভাস্ক্রিপ্ট নলেজ, সেটা জ্যাঙ্গো দিয়ে করি অথবা আমরা অন্য কিছু একটা দিয়ে করি, সার্টেন HTML, সার্টেন CSS, সার্টেন জাভাস্ক্রিপ্ট থাকবে আর কি। আমরা এখন যদি চলিত ভাষায় কথা বলি বা সাধু ভাষায় কথা বলি অথবা বাংলিশ ভাষায় কথা বলি বা আরবান ছেলেপেলেদের ট্রেন্ডে কথা বলি, বাবু খাইছো টাইপের কথা বলি, ডাজন্ট ম্যাটার, করে কিন্তু বাংলা থাকতেছেই, রাইট? ওটা কিন্তু কোথাও যাচ্ছে না। তো সেম জিনিস হচ্ছে জাভাস্ক্রিপ্ট, HTML, CSS না থাকলে ওই জ্যাঙ্গো, রিঅ্যাক্ট, ভিউজেএস এগুলো কোনো কিছুই টিকবে না। মানে ওগুলোর ফাউন্ডেশনই হচ্ছে জাভাস্ক্রিপ্ট। সো জাভাস্ক্রিপ্ট তোমাকে সার্টেন এক্সটেন্ট শিখতেই হবে। তারপরে গিয়ে তুমি যে কোনো দিয়ে জ্যাঙ্গো দিয়ে করো, বা হয়তো PHP লারাভেল দিয়ে করো, বা অন্য একটা কিছু একটা দিয়ে করো, বা রুবি অন রেইলস দিয়ে করো, যেটা দিয়ে করো ডাজন্ট ম্যাটার, তোমার কোরের কিছুটা সার্টেন এক্সটেন্টে জাভাস্ক্রিপ্ট তোমাকে শিখতে হবে। সো জাভাস্ক্রিপ্ট থাকবে, এবং জাভাস্ক্রিপ্ট থাকার পাশাপাশি হচ্ছে হ্যাঁ অনেকগুলো অ্যাঙ্গেল থেকে জিনিসগুলো তৈরি হবে আর কি। সো আমার কাছে এরকম মনে হয় না যে পাইথনের গ্রোথের সাথে সাথে জ্যাঙ্গোটা গ্রো হবে। হ্যাঁ, জ্যাঙ্গোর আরো অনেক পটেনশিয়াল বাড়বে, কিন্তু জ্যাঙ্গো আলটিমেটলি রুল করে ফেলবে বলে আমার মনে হয় না। কিন্তু জ্যাঙ্গো একটা ইম্পর্টেন্ট পার্ট হিসেবে থাকবে, এবং নেক্সট 4-5 বছর এরা যেভাবে গ্রো হচ্ছে ওরা আরো গ্রো হবে। কিন্তু এমন হবে না যে আচ্ছা আমার জাভাস্ক্রিপ্ট ধরতেই হবে না বা এটা ধরতে হবে না, আমি জ্যাঙ্গো দিয়ে কাজ চালাই নিব। এইটা খুবই চ্যালেঞ্জিং হবে এবং এটা খুবই
কেরিয়ারের জন্য ক্ষতিকর হবে। কারণ হয়তো আমি একটা জায়গায় চাকরি করলাম, দুটো জায়গায় চাকরি করলাম, আমি যদি একটু হালকা ওপেন মাইন্ডেড না থাকি, তাইলে কিন্তু আমি কিন্তু অন্য নতুন জায়গায় বা নতুন জিনিসগুলো আসবে, সেই জিনিসের সাথে আমি অ্যাডাপ্ট করতে পারবো না। ধরো তুমি যদি গো ধরে থাকো যে আমি শুধু পাস্তাই খাবো, এখন যার বার্থডে সে যদি ট্রিট দেয় না আমি স্টার হোটেলে খাওয়াবো, এখন তুমি কি ট্রিট মিস করবা নাকি তুমি পাস্তার গো ধরে বসে থাকবা? তখন তুমি হয়তো পাস্তার গো ধরাটা বাদ দিবা আর কি। সো সেই হিসাবে আমাদের শিখার জন্য আমরা একটা রাস্তা চুজ করব, যে কোনো একটা রাস্তাকে আমরা চুজ করব, এবং আমরা ওপেন থাকবো যে আচ্ছা অন্য কিছু লাগলে সেটাতে আমরা সুইচ করতে পারবো আর কি। সেই মেন্টালিটিটা থাকতে হবে। তুমি জ্যাঙ্গো দিয়ে শুরু করতে পারো, ডাজেন্ট ম্যাটার, মানে শুরুতে একটা দিয়ে শুরু করে সার্টেন লেভেল পর্যন্ত দাও, সেটা দিয়ে তোমার ফার্স্ট চাকরি হয়ে যায়। কিন্তু ওইটা আশা করতে চাইবে না যে তোমার 10 বছর পর্যন্ত তুমি জ্যাঙ্গো আঁকড়ায় ধরে বসে থাকবা, বা জ্যাঙ্গোর প্রেমে তুমি দেওয়ানা হয়ে মানে জান প্রাণ সব সঁপে দিবা। ওটা চিন্তা করার দরকার নাই। যে আছে আমি একটু ওপেন ফ্রেন্ডশিপ টাইপের করে রাখো, পরে দরকার আসলে কাজে লাগাই দিলা, না হলে অন্য রাস্তায় হাঁটা শুরু করে দিলা আর কি। ওপেন টাইপের রিলেশন রেখে দিলা আর কি। ভাই এবার একটা পার্সোনাল কোয়েশ্চেন, কে ভালো কোডার, আপনি না আপু? হ্যাঁ, ডেফিনেটলি আমরা যেহেতু মানে অনেক কারণে বলতে হবে আপু অনেক ভালো কোডার। কারণ বুঝোই তো মানে অনেক কিছু বিষয় সিদ্ধ আছে আর কি। এবং সংসারের প্রয়োজনেও বলতে হবে আর কি। সো ডেফিনেটলি আপু অনেক ভালো, এবং এটা একটা প্রমাণও আছে, আমাদের একটা ভিডিওতে একটা প্রমাণও আছে, যে আমাদের ইউটিউবে একটা হ্যাঁ ভিডিও দেখলাম। আছে যে প্রেমো প্রোগ্রামিং নামে একটা ভিডিও আছে, সেখানে কিন্তু একটা প্রমাণ আছে যে সে ভালো প্রোগ্রামার। আমার কোডে এরর হচ্ছে, সে ফিক্স করে দিচ্ছে আর কি। তো উল্টা কোনো প্রমাণ নাই যে তার কোডে ভুল হয়েছে আমি গিয়ে ফিক্স করে দিছে, এরকম কোনো প্রমাণ কোথাও নাই। সো এটা দ্বারা প্রমাণিত হয় যে হচ্ছে সে ভালো প্রোগ্রামার আর কি, অ্যাটলিস্ট ওই ভিডিও দ্বারা আর কি। হ্যাঁ ভাই, ওই ভিডিওটা দেখে আসলে এই কোয়েশ্চেনটা ঠিক করেছি। হ্যাঁ, আপনার ওয়ার্কফ্লো সম্পর্কে জানতে চাচ্ছি। আপনি যে কোনো প্রজেক্ট কমপ্লিট করতে শুরু থেকে শেষ পর্যন্ত কি কি স্টেপ ফলো করেন? প্রথমত হচ্ছে আমি যেই জিনিসটা করি প্রজেক্ট ওয়াইজ ভেরি করে। সাধারণত আমি যেটা করার চেষ্টা করি, যে কোনো একটা প্রজেক্টের ক্রিটিক্যাল পার্টটাকে নিয়ে আমি আগে চিন্তা করার চেষ্টা করি। যেহেতু আমি অনেকদিন ধরে কাজ করে ফেলছি, তো আমি এই জন্য জানি যে আচ্ছা এই কাজটা করতে গেলে এর হয়তো হোম পেজে এই জিনিসগুলো আছে, মাঝখানে জিনিসগুলো এইগুলো আছে, বাট মোস্ট ক্রিটিক্যাল পার্টটা কি, যে এই জিনিসটা হচ্ছে না। যেমন রিসেন্টলি আমি একটা প্রজেক্ট করছিলাম, সেটা হচ্ছে খুব কমপ্লেক্স একটা চার্ট ছিল, যেটা আসলে কাস্টম চার্ট বানাইতে হবে চার্ট জেএস নামে একটা জিনিস দিয়ে আর কি। এবং ওর মধ্যে হচ্ছে ইউজুয়ালি চার্টের মধ্যে গাইডলাইন থাকে হচ্ছে টুল টিপ দিলে একটা লাইন দেয়া যায়, কিন্তু ওদের দরকার হচ্ছে 3টা লাইন, একটা এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস এবং ওয়াই টু অ্যাক্সিস এর লাগবে আর কি। তো এই জন্য এটা হচ্ছে মেবি প্রজেক্টের 20%, কিন্তু এটা মোস্ট ক্রিটিক্যাল পার্ট। তো তখন আমি যেটা করি সেটা হচ্ছে ফুল প্রজেক্টে একদমই হাত দেই না, প্রজেক্টটাও স্টার্টও করি না, স্ট্যান্ড অ্যালোন ছোট একটা অ্যাপ্লিকেশন বানাই, একদম ছোট একটা অ্যাপ্লিকেশন বানাইয়ে ওইটাকে দিয়ে আমি এই অংশটা পিওসি বলে, এটা প্রুফ অফ কনসেপ্ট, যে এইটা আসলে এটা এই টেকনোলজি দিয়ে করা সম্ভব। আদারওয়াইজ দেখা গেছে আমি 90% করে আসলাম, সবকিছু ঠিকঠাক করে রেডি করে আসলাম, কিন্তু এই জায়গাটা ঠিক মতো ক্রিটিক্যাল পার্টটাকে হইল না। তো এই জন্য ক্রিটিক্যাল পার্টটার পিওসি করাটা অনেক বেশি ইম্পর্টেন্ট যে কোনো জায়গায় আর কি। এবং এইটাই আমি প্রথমত করি। এটা করার পরে এটাকে আমি যখন হচ্ছে ফুল কমপ্লিট করি না, ক্রিটিক্যাল পিস গুলাকে করি, করার পরে মনে হলো যে আচ্ছা ঠিক আছে এটা এইভাবে হবে, এবং এইটা দ্বারা হয়তো আশেপাশের জিনিসগুলো ডিকটেটেড হয় যে আচ্ছা এটা যেহেতু আমরা চার্ট জেস করছি, তার মানে নর্মাল চার্ট গুলো হয়তো চার্ট জেস দিয়ে করে ফেলবো, কারণ এখানে আমি হয়তো আরো 2টা ফ্রেমওয়ার্ক নিয়ে আসবো না, অথবা ডি3 নামে আরেকটা চার্টিং ফ্রেমওয়ার্ক আছে, ওইটাকে আমি নিয়ে আসবো না। তো ওইটাই হচ্ছে মানে মোস্ট ক্রিটিক্যাল পার্টটা বা মোস্ট চ্যালেঞ্জিং পার্টটাকে একটু লাইটার ভার্সন হিসাবে চেক করে ফেলা। তো ওইটাকে যখন আমি চেক করে ফেলি, তখন ওইটার হচ্ছে একটা টাইমলাইন ইউজুয়ালি তৈরি করতে হয়। এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে যেহেতু আমরা একাধিক ডেভেলপার মিলে টিমে কাজ করি, এবং আমার কাজ হিসাবে দেখা যায় যে ক্রিটিক্যাল পার্টটাকে আউটলাইন করে এবং ছোট ছোট পার্ট গুলাকেও অন্য ডেভেলপারের সাথে ডিস্ট্রিবিউট করে দেওয়ার পরে বাকি কাজগুলো থাকে হচ্ছে একদম রুটিন মাফিক কাজ, যে আচ্ছা আমাদের ওই যেহেতু স্প্রিন্ট থাকে, উইকলি স্প্রিন্ট বা 2 উইকের স্প্রিন্ট থাকে, স্প্রিন্টের কাজগুলো সেট করা, স্প্রিন্টের প্ল্যানিংটাকে ঠিকঠাক করে ফেলা, ওগুলো কিছু টাইম এস্টিমেট করতে হয় যে আচ্ছা এই কাজটা এত সময় লাগবে, অতটুকু লাগবে, সেটা করা, করে ওভারঅল জিনিসটাকে আবার উইক শেষে হচ্ছে যখন ডেমো দেওয়া, এবং কিছুটা ব্যান্ডউইথ রাখা লাস্টের দিকে, যে অনেক সময় দেখা যাচ্ছে যে ডিলে হয়ে যায়। হ্যাঁ, অনেক কারণে ডিলে হয়ে যায়, কোনো একটা জিনিস ভাবছিলাম যে এইভাবে কাজ করবে, কিন্তু ওখানে 1 দিন 2 দিন বেশি লেগে যাচ্ছে। এটা খুবই নর্মাল আর কি কাজ করতে গেলে আর কি। তো এটা সবাই জানে, এবং সেই হিসাবে জিনিসগুলো সিরিয়াল ওয়াইজ করায় আর কি। এবং ওই ক্রিটিক্যাল পার্টটাকে আগে আমি টাচ করার চেষ্টা করি। আবার কিছু কিছু ক্ষেত্রে দেখা গেছে যে ক্রিটিক্যাল পার্টটা করতে গিয়ে করতে পারতেছি না, এখন প্রগ্রেস দেখতে পাচ্ছি না, যেটা আমি হয়তো 2 দিনে করতে ভাবছিলাম 2 দিনে হচ্ছে না, তখন ওটাকে অনেক সময় আমি সাইডে রেখে দিই, ঠিক আছে ব্রেইনটাকে অন্যভাবে চিন্তা করবো, কিছু একটা করবো, 2 দিন ছোটখাটো কাজগুলো করি, তারপর আবার এটাকে নিয়ে চিন্তা করবো আর কি।
সো এটাও মাঝে মধ্যে করতে হয়, যে অনেক সময় যে যেভাবে এক্সপেক্ট করি যে আচ্ছা এইভাবে কাজ হইতে পারে, কিন্তু হয় না আর কি। তখন আবার ডিফারেন্ট ভাবে চিন্তা করতে হয়, বা অন্য আরেকজন ডেভেলপারের সাথে ডিসকাস করতে হয় যে আচ্ছা এইভাবে হয়েছিলাম, তোমার কোনো আইডিয়াস আছে কিনা। মাঝে মধ্যে দেখা যায় যে তাকে আমি প্রবলেমটা বলতে গেলেই আমার ব্রেনে হয়তো অন্য একটা আইডিয়া চলে আসলো, আচ্ছা আমি তো এইভাবে চিন্তা করে দেখতে পারতাম আর কি। এটাই মোটামুটি কোনো একটা প্রজেক্ট করতে গেলে এরকম হয়। এটা হচ্ছে যেহেতু আমি গ্রুপে প্রজেক্ট করতে চাই। আর পার্সোনালি করতে গেলে হচ্ছে একটা বড় চ্যালেঞ্জ হচ্ছে যে তোমাকে ডেডলাইন সেট করে দিতে হবে, যে অত তারিখের মধ্যে শেষ করতে হবে, আদারওয়াইজ তোমার প্রজেক্ট আসলে শেষ হবে না। তোমাকে ডেডলাইন সেট করতে হবে, ডেডলাইনটা খুব টাইট রাখতে হবে, এবং ডেইলি একটা টার্গেট রাখতে হবে যে প্রজেক্ট আমি 4 দিন বা 5 দিনের মধ্যে শেষ করব, আদারওয়াইজ জিনিসটা আসলে ফিনিশ হবে না। হ্যাঁ, আমরা রিসেন্টলি এক্সপেরিয়েন্স করছি যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, বিগ ডেটা, আইওটি, এআই হিয়ার খুবই ট্রেন্ডিং একটা টপিক। আপনার কাছে কোন টপিকটা সব থেকে বেশি এক্সাইটিং লাগে, আর আপনি আপকামিং প্রোগ্রামারদের কোন দিকে বেশি ফোকাস হতে বলবেন টু রিমেইন রেলেভেন্ট উইথ দি জব মার্কেট? আচ্ছা আচ্ছা, আইওটি আরেকটা যেন কি বলছিল, ওটা একটু বুঝতে পারিনি। বিগ ডেটা। ও, বিগ ডেটা, আইওটি বা এআই আর কি। সো আইওটি এবং সবগুলোরই আসলে আমি ফিউচারটা দেখি খুবই পটেনশিয়াল অনেক ভালো আছে। যেটা হচ্ছে আসলে এখান থেকে আইওটি, বিগ ডেটা অথবা মেশিন লার্নিং, এই কয়েকটা জিনিসের ডেফিনেটলি আছে, যে কোনো একটাতে শুরু করলেই সুবিধা হয়। তো ইউজুয়ালি হচ্ছে কেউ যদি হচ্ছে ইয়াঙ্গার সাইডে থাকে আর কি, তার ব্যাকগ্রাউন্ড অনুসারে, যে আমি একটু ইয়াঙ্গার সাইডে মিনস হচ্ছে মেবি আমি ক্লাস 7, 8, 9-এ আছি, সেক্ষেত্রে তাকে বিগ ডাটা নিয়ে একদম চিন্তা করার দরকার নেই। তার আইওটি রিলেটেড জিনিসগুলাতে বা রোবোটিক্স রিলেটেড জিনিসগুলাতে সে ফান হিসাবে হোক বা এক্সাইটমেন্ট হিসেবে হোক, ওই জায়গাটা আমি রিকমেন্ড করি যারা একটু জুনিয়র সাইডের দিকে আছে আর কি, 8, 9, 10, বা কেউ একজন আছে যে আমার ছোট ভাই ছোট বোনকে বা তারও বাচ্চা কাচ্চাকে প্রোগ্রামিং এর দিকে আগ্রহী করে তুলতে চায়, আইওটি হচ্ছে বেস্ট এরিয়া। কোনো একটা আর্ডিনো দিয়ে বা কিছু একটা করলো, বা কিছু একটা কন্ট্রোল দিয়ে কিছু একটা করার চেষ্টা করলো, ওটা খুব ইন্টারেস্টিং ভাবে হইলো আর কি। এটা হচ্ছে বিষয়। জব মার্কেটের ক্ষেত্রে আইওটির আমার পার্সোনাল অবজারভেশন, আমি যতটুকু দেখছি যে বিগ ডাটা বা মেশিন লার্নিং এর তুলনায় আইওটি রিলেটেড জবগুলো একটু কম মার্কেটে দেখা যায়, আছে কিন্তু একটু কম মনে হয় তুলনামূলকভাবে, আমার অবজারভেশনে আর কি। তো এটা হচ্ছে একটা সাইড। আর বিগ ডাটা সাইডটাতে হচ্ছে আরেকটা পার্ট থাকে, সেই পার্টটা হচ্ছে বিগ ডাটা যদি কেউ করতে চায় তাকে হয়তো স্ট্যাটিস্টিক্যাল ব্যাকগ্রাউন্ড রিলেটেড বা ম্যাথমেটিক্যাল মডেলিং রিলেটেড জিনিসের কিছুটা আগ্রহী থাকতে হবে, আদারওয়াইজ সে কিছুটা আটকে যাবে। তার মানে হচ্ছে ম্যাথ বা অ্যালগোরিদম রিলেটেড অথবা রিগ্রেশন বা স্ট্যাটিস্টিক্যাল জিনিসগুলো সম্পর্কে সে না জানলেও জানার আগ্রহ আছে, বা জানার জন্য সে কতটুকু সময় দিতে পারবে, আদারওয়াইজ সে ডিপ লার্নিং অথবা বিগ ডাটা প্রসেসিং করতে গেলে সে কিছুটা আটকে যাওয়ার চান্স আছে। তো সেটা হচ্ছে একটা সাইড আর কি। আর মেশিন লার্নিং জিনিসটাও হচ্ছে কাছাকাছি টাইপের জিনিস। আমরা যখন ওই একটু হালকা ডিপের দিকের কিছু একটা করতে যাব, একটু প্যাশনেট হইলে, তখন যেমন আমাদের একটা প্রজেক্ট আছে যেখানে হচ্ছে আমরা বিভিন্ন অবজেক্ট ডিটেক্ট করে কিছু একটা করার চেষ্টা করতেছি আর কি। তো এই কাজগুলো করতে গিয়ে যে করতে যায় তাকে কিন্তু ওই ওই মেশিন লার্নিং এর পার্সপেক্টিভে থিঙ্ক করতে হয়, অ্যালগোরিদম রিলেটেড থিঙ্ক করতে হয়, কিভাবে ডাটা ট্যাগ করবে, কিভাবে মডেলকে ট্রেন করবে, এই রিলেটেড তাকে অনেক চিন্তা করতে হয়। এবং এই রিলেটেড যে টেকনোলজি গুলো আছে এগুলো একটু ম্যাথ কানেক্টেড আছে। এটা হচ্ছে একটু হাইপ টাইপের, কিন্তু এটা কিন্তু সংখ্যায় কিন্তু এখনো আমাদের নর্মাল যে ডেভেলপার তার কাছাকাছি না। এটা একটু বাজওয়ার্ড, মানে এটা বাজওয়ার্ড বা এটা জব আছে, মার্কেট ডিমান্ড আছে, কিন্তু তুমি যদি কম্পেয়ার করো নাম্বার অফ জবস মার্কেটে, ওয়েব ডেভেলপার বা ওদের তুলনায় এখানে সংখ্যায় কম, এটা লুক্রেটিভ, এটার ফিউচার পটেনশিয়াল অনেক বেশি আছে। সো কেউ যদি মনে করে যে না আমি অতটা ম্যাথ ওরিয়েন্টেড অথবা অতটা সেলফ টট অথবা আমি কিউরিয়াস, তাহলে সে এই জায়গাটায় যাইতে পারে। কিন্তু প্রোগ্রামিং বা ওয়েব ডেভেলপমেন্ট হোক, এটার এমন একটা সেক্টর যেখানে তুমি যদি একটু হালকা প্যাশনেট হও কোন একটা সাইডে, সেটার যেমন একটা সেক্টর আছে, তুমি যদি অত ভালো নাও হও তাইলেও কিন্তু জিনিস আছে। তুমি নর্মাল ওয়েব ডেভেলপার হিসেবে কাজ করতে পারো, তুমি ব্যাক এন্ড ডেভেলপার হিসেবে কাজ করতে পারো, তুমি অ্যাপ ডেভেলপার হিসেবে কাজ করতে পারো। আবার সেটাও যদি তোমার ভালো না লাগে, তুমি এই সিএসসি রিলেটেড ফিল্ডে কিন্তু কোডিং করলে না, তুমি হয়তো কিউএ হিসাবে বা সাপোর্ট ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করলে, যেখানে তোমার অত হ্যান্ডস অন কাজ করা লাগবে না। তো এটা পার্সন টু পার্সন ডিসাইড করতে হবে যে আমি পার্সন হিসাবে কি আমি এই রিলেটেড ম্যাথ বা এই রিলেটেড জিনিসের সাথে নিজেকে দেখতে চাই, কন্ট্রোলস বা ওই রোবোটিক্স দিকে দেখতে পারি, তাইলে সে ওই হিসাবে ডিসিশন নেবে। যদি মনে করে যে না আমি ওইভাবে চিন্তা করতে পারি না, তাহলে আমার রেগুলার হিসাবে যাই। সেটা যদি আমি চিন্তা করতে না পারি, তাহলে আমি কিউএ, আইটি সাপোর্ট বা এই রিলেটেড কিছু একটা নিয়ে চিন্তা করি আর কি। সো থিঙ্ক অ্যাবাউট ইউর সেলফ, যে তুমি কোন জায়গাটায় হতো
কমফোর্টেবল, বা কোন জায়গাটা পর্যন্ত তুমি তোমাকে স্ট্রেচ করতে চাও। স্পেশালি তুমি যদি থার্ড ইয়ার বা ফোর্থ ইয়ার দিকে চাও এবং তুমি মোটামুটি 6 মাস বা 1 বছরের মধ্যে চাকরি পেতে চাও। আর তুমি যদি ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে হও, তাইলে ভাই বা আপু তোমার অনেক সময় আছে, তুমি একটা জিনিস ট্রাই করো, চেষ্টা করো, একটু একটু হার্ডওয়ার্ক করে দেখো জিনিসটা যদি ওই ওই জিনিসগুলো তুমি যাইতে পারো কিনা। তুমি যত স্পেসিফিক লাইনে যাবা, তোমার ভ্যালুটা তত বেশি হবে, তোমার কম্পিটিশনটা একটু কম হবে, কারণ তুমি হয়তো একটা স্পেসিফিক স্পেশালাইজড জিনিস নিয়ে তুমি কাজ করবা। তার মানে তোমার কষ্ট হবে বেশি, কষ্টের রিওয়ার্ডও তুমি বেশি পাবা আর কি। তো এইভাবে আমি বলবো যে তোমার তোমার পজিশন এবং তোমার কারেন্ট থিঙ্কিং অনুসারে তুমি ডিসাইড করো যে কোন দিকে যাবা আর কি। হ্যাঁ, আমরা তো সবাই জানি আপনার একটা স্টার্টআপ আছে, প্রোগ্রামিং হিরো। তাহলে আপনি স্টার্টআপটার পেছনের গল্পটা আমাদের সাথে শেয়ার করেন, আর এই স্টার্টআপকে আপনি ফিউচারে কোথায় দেখতে চাচ্ছেন? আমাদের স্টার্ট আপটার মেইন উদ্দেশ্য যেটা ছিল, সেই জিনিসটা পুরোপুরি আমরা ওটার কাছাকাছি পুরোপুরি যেতে পারি নাই, যেটা আমাদের হয়তো সামনের বছরে যাওয়ার ইচ্ছা। তো আমরা কাজ করতেছি ওই রিলেটেড মোটামুটি। সো আমাদের মানে মেইন উদ্দেশ্যটা ছিল এরকম যে এডুকেশন যেটা হচ্ছে মানে গত 100 বা 200 বছর ধরে, সেটার মেইন ফরম্যাটটা, সেটা অনলাইনে হোক অথবা ইন পার্সনে হোক, সেটা হচ্ছে একজন টিচার, সম্মানিত টিচার, উনি হচ্ছে একজন বা একটা স্মল গ্রুপ অফ স্টুডেন্টকে ফোকাস করে ক্লাসে লেকচার দিচ্ছেন। তো সেটা কাদের উদ্দেশ্যে দিচ্ছেন? ক্লাসে যে সবচেয়ে বেশি ট্যালেন্টেড তাকে উদ্দেশ্য করে সাধারণত দেন না, যে আছে মানে ক্লাসের ফার্স্ট অর সেকেন্ড বয় অর গার্ল যে আছে তাকে উদ্দেশ্য করে দেন না, মোটামুটি একটু টপ দিকে তাদেরকে দেন। এবং পিছনে যারা আছে তারা নিজেরাও আগ্রহ পায় না, তাদের মাথার উপর দিয়েও চলে যাচ্ছে, টিচারও তাদেরকে ইগনোর করেন আর কি। তার মানে এডুকেশনটা হচ্ছে ওয়ান ডিরেকশনাল, এবং এইটা দিয়ে সবাইকে শেখানোর চেষ্টা করতেছে। অর্থাৎ বাজারে এসে বলে দিল যে সবার হয়তো এই এই 15 সাইজের জুতা হবে বা এই সাইজের জামা, এখন এটা যে একটু স্বাস্থ্য ভালো সে কষ্ট টষ্ট করে পড়তে হবে, আর যে হচ্ছে একটু চিকন চাকন তার হাওয়া ধুলবে এই টাইপের পড়তে হবে আর কি। এডুকেশনটা হচ্ছে মোটামুটি ওয়ান সাইজ দিয়ে সবাইকে ফিট করার চেষ্টা করতেছে। এটা কিন্তু শুধুমাত্র ইন পার্সন না, অনলাইনেও কিন্তু আমরা যখন ইউটিউব ভিডিও বানাই বা যারা বানায় বা তাদেরই ক্ষেত্রে একটা জিনিস থাকে যে আচ্ছা তারা একটা একটা টাইপ অফ স্টুডেন্টকে মাথায় রেখে, তাদের ব্যাকগ্রাউন্ড রেখে তাদের জন্য শেখাচ্ছে। এখানে যে অডিয়েন্স যে শিখতে আসছে, সে আউট অফ কনসিডারেশন, সে কি একদমই প্রোগ্রামিং এর কিছু জানে না, না সে কি প্রোগ্রামিং এর বিদ্যার জাহাজ হয়ে আসছে, সেটা একদমই কেউ কনসিডার করতেছে না। সেটা ইন পার্সন হোক, অনলাইনে হোক, এটাই হোক যেটাই হোক, মানে ভিডিও কোর্সগুলো, অনলাইনের কোর্সগুলো, ইউডেমি হচ্ছে জাস্ট আমাদের লেকচার সিস্টেমেরই অনলাইন ভার্সন, আর কিছু না আর কি। যে আমরা লেকচার যেরকম দিচ্ছি ক্লাসে, সেটার অনলাইন ভার্সন। তো এটাকে আমরা কিছুটা মডিফাই করার উদ্দেশ্য নিয়ে শুরু করছিলাম। শুরু করতে গিয়ে আমাদের দুইটা জিনিসের প্রবলেম, যে আমাদের একটা একটা ইন্টেলিজেন্ট একটা সিস্টেম হবে যেটা অডিয়েন্সকে তার লেভেল ডিটেক্ট করে তার অনুসারে করে তাকে শিখাবে। তো এটা শিখাইতে গেলে হচ্ছে অডিয়েন্সকে যখন আমরা একটা স্মার্ট সিস্টেম ডিজাইন করতে চাবো, তাহলে স্মার্ট ডিজাইনকে মডেলটা তৈরি করে সেটাকে যদি আমরা মডেলটাকে ট্রেন করতে চাই, তাহলে আমাদের ডাটা লাগবে, অনেক ডাটা আমরা কই পাবো। তো সেই কারণে আমরা ট্রেডিশনাল ফরম্যাটে একটা অ্যাপ বানাইছি। অ্যাপ বানায় দেখছি যে এখানে স্টুডেন্ট ইউজ করুক, তাদের প্রোফাইল গুলো দেখি, তাদের প্রগ্রেস গুলো দেখি, এবং কারা কোথায় আটকাচ্ছে, কোন লেভেলে আছে, সেগুলোকে আমরা ডাটাগুলো আমরা মোটামুটি পাওয়া গেছে। এখন আমাদের নেক্সট স্টেপের ফেজ টুর কাজ হচ্ছে এইটাকে সামহাউ স্মার্টার বানানো, যে আসলে সে আসলে অডিয়েন্সটার ইন্টারাকশন দেখে বুঝতে পারবে যে আচ্ছা এই আসলে এই কনসেপ্টে আটকে যাচ্ছে, অথবা এই জায়গায় সে বুঝতেছে না, তাকে আরো কিছু রিসোর্স দেই। এটা কিন্তু আবার যে ঠিক মতো যাচ্ছে তাকে আবার রিসোর্স দিব না। তার মানে এখন আমরা কি করতেছি, স্টুডেন্টটাকে হচ্ছে ড্রাইভিং হুইলে বসাচ্ছি। মানে এটা হচ্ছে মূল ফিলোসফিক্যাল জায়গা যেখানে আমরা যাইতে চাই আর কি। তো ওখানে আমরা এখনো যাইতে পারি নাই। আমরা ফেজ 1 করছি, আমরা কিছু স্টুডেন্ট পাইছি, প্রায় 500,000 আমরা ক্রস করছি। এখন হচ্ছে আমাদের টার্গেট হচ্ছে আরো কিছুদিনের মধ্যে এটাকে আমরা 1 মিলিয়ন ক্রস করব, এবং আমাদের যতটুকু ডাটা আছে আমরা নেক্সট ইয়ার থেকেই এটাকে আমরা যেই ইন্টেলিজেন্ট এডুকেশন প্ল্যাটফর্ম কনভার্ট করব, যেটা আসলেই ডাইনামিক ওয়েতে শিখাবে, বেসড অন স্টুডেন্টের লেভেল অনুসারে শিখাবে। তো সেটা আলটিমেটলি কোথায় যাবে না যাবে সেটা টাইম উইল সে, বাট আমরা ওই টার্গেটে আগাচ্ছি। হ্যাঁ, আপনার স্টার্টআপের জন্য আমাদের পক্ষ থেকে শুভকামনা রইল। থ্যাংক ইউ। এখন আমাদের অডিয়েন্স থেকে আরো অনেক কোশ্চেন এসেছে, আমরা সেগুলো নিব। ওকে। সাজেস্ট সাম রিসোর্স ফর ওয়েব ডেভেলপমেন্ট ক্যারিয়ার, আশিক মাহমুদ নামে একজন কোশ্চেন করেছে। ওয়েব ডেভেলপমেন্ট শেখার জন্য হচ্ছে আমার ফার্স্ট রিকমেন্ডেশন হচ্ছে freecodecamp.org। খুবই চমৎকার ভাবে সিরিয়াল ওয়াইজ একটার পর জিনিসগুলো দেয়া আছে। এবং আমার ওয়াইফ যখন প্রোগ্রামিং শিখতেছিল, সে কিন্তু এই freecodecamp.org থেকে হচ্ছে প্রোগ্রামিং মানে ওয়েব ডেভেলপমেন্ট শিখতেছিল আর কি।
তো এবং এখান দিয়ে শুধু আমার ওয়াইফ না, এরকম আরো অনেকেই প্রচুর পরিমাণ জব পাচ্ছে এবং যাচ্ছে, কিন্তু এটা একটু ধৈর্য সহকারে শিখতে হবে আর কি। তো এটা আমার হচ্ছে একদম ফার্স্ট রিকমেন্ডেশন। ফ্রি কোড ক্যাম্প, এটা freecodecamp.org, তোমাকে কোনো পয়সা দিতে হবে না, তোমাকে টাইম ইনভেস্ট করতে হবে এবং সিরিয়াল ওয়াইজ তুমি জাভা, HTML, CSS, জাভাস্ক্রিপ্ট, তারপরে অ্যালগোরিদম, ডাটা স্ট্রাকচার সহ, রিঅ্যাক্ট সহ পুরো সিস্টেমটা তোমাকে একদম একটার পর একটা কাজ করাই তোমাকে শিখাবে। এবং ওদের ভালো ফোরামও আছে, ওদের ইউটিউব চ্যানেলও প্রচুর ভিডিও আছে। আর সেকেন্ড সাজেশন হচ্ছে তুমি ইউটিউব থেকে শিখতে পারো। সেটা হচ্ছে ইউটিউবের প্রচুর ভিডিও সিরিজ আছে, বাংলায়ও আছে, ইংলিশও আছে। যে কোনো একটা সিরিজ ধরে ধরে দেখো যে লেটেস্ট সিরিজ কিনা, সেখান থেকে ধরে ধরে শিখো। আর আরেকটা জিনিস হতে মাথায় রাখবা যে আমি একটা জিনিস বা দুটা জিনিস বললাম, এটাই যে সবার জন্য অ্যাপ্লিকেবল হবে, সবার ভালো লাগবে, এটা এক্সপেক্ট করার কোনো দরকার নাই। কারণ কোন একটা সিরিজ হয়তো আমার ভালো লাগছে বিকজ অফ আমার নলেজের কারণে অথবা আমার ব্যাকগ্রাউন্ডের কারণে, সেটা বা আরেকজনের কাছে মনে হবে যে না সে অনেক বেশি কথা বলতেছে। সেটা হয়তো একদম অ্যাবসলিউট বিগিনার্স এর জন্য ঠিক আছে যে না সে আসলে খুঁটিয়ে 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 সব বলতেছে, যে একটু জানে তার জন্য তো ফিট খাবে না। তো ওই ওপেন মাইন্ডটা নিয়ে ইউটিউবে সার্চ দিতে চাও যে না আমি 4-5টা ভিডিও প্লেলিস্ট সিরিজ দেখবো, তার মধ্যে একজন বা দুইজনকে আমার ভালো লাগবে, বাকি 3-4 জনেরটা ভালো লাগবে না। হয়তো অর্ধেক করলাম, অর্ধেক করার পরে আমার আর ভালো লাগতেছে না, অথবা আমি আটকে গেছি। তুমি কিন্তু এখানে লুজ করলাম না, বরং যতটুকু করছো ওখান থেকে কিছু না কিছু নলেজ তুমি পাইছো, যেটা তুমি পরবর্তী সিরিজটা দেখতে গেলে, পরবর্তী প্লেলিস্টটা দেখতে গেলে ওটা তোমার লার্নিংটা বা অ্যাডাপ্টেশনের পাওয়ারটা তোমার একটু ইজিয়ার করে দিবে। তো ওই জিনিসটা মাথায় রাখতে হবে। সো ইদার গো ফর freecodecamp.org অথবা ইউটিউবের প্লেলিস্টে যাও। হ্যাঁ, রাতুল সাকিবুজ্জামান নামে একজন প্রশ্ন করেছে, ভাইয়া অ্যাজ এ ওয়েব ডেভেলপার আপনি কি কি হার্ডওয়্যার ইউজ করেন, উইন্ডোজ মেশিন অর ম্যাক ওএস মেশিন, আপনি কোনটা প্রিফার করেন ভাইয়া? এখন আমি ইউজুয়ালি প্রেফার করি হয়তো ম্যাক, কিন্তু এটা আসলে কোনো ম্যাটার করে না। বাট রিসেন্টলি আমাকে আবার একটু উইন্ডোজ ইউজ করা লাগে, কারণ হচ্ছে আমাদের আসলে একটা ওই ওয়েব ডেভেলপমেন্ট শিখানোর একটা কোর্স টাইপের আছে, তো সেখানে হয়তো ম্যাক্সিমাম স্টুডেন্ট হচ্ছে উইন্ডোজ ইউজ করে। তো সেই কারণে আমাকে উইন্ডোজে রেকর্ড করতে হয় বা ভিডিওস গুলো রেকর্ড করতে হয়, কারণ যারা অডিয়েন্স আছে তাদের ম্যাক্সিমাম হচ্ছে উইন্ডোজ ইউজ করে, সেই কারণে আমি উইন্ডোজ ইউজ করি। বাট পার্সোনালি যদি আমার অপশন থাকে যে ওই বাইন্ডেক্স না থাকতো তাইলে আমি হয়তো ম্যাক ইউজ করতাম। বাট আলটিমেটলি মেইন বিষয় হচ্ছে যে কোনো ডিফারেন্স নাই, মানে ওয়েব ডেভেলপমেন্টের ক্ষেত্রে কোনো ডিফারেন্স নাই। এখন কারো যদি বাপের টাকা থাকে বা শ্বশুরের টাকা থাকে তাহলে তুমি ম্যাক কিনে করো, কোনো সমস্যা নাই। না হলে লিনাক্স নিয়ে করো, ডাজেন্ট ম্যাটার। না হলে উইন্ডোজ নিয়ে করো, কোনো কোনো কিছু যায় আসে না, মানে কোনো ইম্প্যাক্টই নাই, মানে জিরো ইম্প্যাক্ট আর কি। তোমার ভালো লাগবে বা খারাপ লাগবে, এছাড়া পারফরমেন্স ওয়াইজ এটা সেটা ওয়াইজ কোনো কিছু ডিফারেন্স পাবা না। হ্যাঁ, সাকিব নামে একজন কোশ্চেন করেছেন, ইফ সামওয়ান হ্যাজ আ উইকনেস ইন ম্যাথমেটিক্স, হাউ ক্যান হি মেক আপ ফর হিজ উইকনেস নাও? হাউ ইম্পর্টেন্ট ইজ ম্যাথ ফর ওয়েব ডেভেলপমেন্ট? বেসিক মানে বেসিক বেসিক ওয়েব ডেভেলপমেন্টের জন্য হচ্ছে ম্যাথ আমরা যেভাবে চিন্তা করি আসলে ওই লেভেলের ম্যাথ আমাদের লাগবে না, বা কিছুটা লাগবে, ডিপেন্ড করে আমি কোন লেভেলে যেতে চাই, কোন টাইপের কাজ করতে চাই। এখন কেউ যদি হয়তো গুগল ম্যাপ টাইপের অ্যালগোরিদম বা অ্যাপ্লিকেশন বানাইতে চায় তাইলে সেটা ডিফারেন্ট আলাদা। বা সে যদি হাই পারফরমেন্স ব্র্যান্ড নিউ অ্যাপ্লিকেশন বানিয়ে কিছু একটা করতে যায় যে ক্লায়েন্ট সাইডে অনেক কিছু করবে, যেটা হয়তো ফটোফিয়া অথবা ক্যানভা নামক যে সকল সাইট আছে সেখানে গিয়ে আমার ড্র করবে, হেন করবে, প্রচুর ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন দিয়ে আমার ওয়েবসাইটে অনেক কিছু রেন্ডারিং করতে হবে, মেজার করতে হবে, তাহলে ডিফারেন্ট, তাহলে ম্যাথের দরকার আছে। কিন্তু এগুলো হচ্ছে মেবি ওয়েবের 1%। কমন যে কাজগুলো আমরা যেগুলো করি সেখানে বেসিক ম্যাথ গুলো জানলেই হলো, অর্থাৎ সে যোগ বিয়োগ গুণ ভাগ জানে। নর্মাল কিছু জিনিস যদি হয় সেই জিনিসগুলো সে শিখে ফেলতে পারবে। নর্মাল কি টাইপের জিনিস যে আচ্ছা এখানে আমরা কিভাবে ফিল্টারিং করতেছি, এখানে অ্যাভারেজ বের করব, এখানে কি হচ্ছে, এখানে অ্যালগোরিদমের পারফরমেন্সে কিছু একটা সমস্যা হচ্ছে কিনা, এই জিনিসগুলো বুঝে। তো আমি পার্সোনালি ওইভাবে বলি না যে কেউ ম্যাথে দুর্বল মানে তাকে আসলে ওই ল্যাপ্লাস থিওরি শিখতে হবে অথবা বিচ্ছিন্ন গণিতের সাথে সংযোগ বিচ্ছিন্ন করতে হবে, এমন কোনো কথা নাই আর কি। তোমার ওটা নিয়ে চিন্তা করার দরকার নাই, বা তোমার ওই বিন্যাস সমাবেশ ওই জিনিসগুলো শিখে আসতে হবে, ফুরিয়ার সিরিজে বস হইতে হবে, ফিবোনাচি সিরিজ জানতে হবে, বিষয়টা এরকম না। তোমার যদি কখনো কোনো জিনিস দরকার পড়ে, যেমন আমার একটা কাজের জন্য আমি একবার আমাদের এই কমপ্লেক্স ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন জানা করা লাগছিল একটা কাজের জন্য আর কি। তো তখন আমি অল্প একটু ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনের কিছু ভিডিও টিডিও দেখে ফেলছি, তখন কাজ হয়ে গেছে। সো আমরা কিন্তু কাজ ডেইলি 14 ঘন্টা বা 24 ঘন্টা করি না, বা আমাদের উইকেন্ড থাকে কাজের মাঝখানে। সো কোন একটা জিনিস আসলো আমার ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনের মানে ইডেমপোটেন্ট ম্যাট্রিক্স টাইপের কিছু একটা ম্যাট্রিক্স ছিল, ওই জিনিসগুলো আমি জানতাম না।
ওই কাজের জন্য লাগতো, এবং এটা বিশাল সাইজের একটা ম্যাট্রিক্সের মাল্টিপ্লিকেশন লাগতো। তখন আমি উইকেন্ডে বসে বসে অনেকগুলো ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনের থিওরি গুলো দেখে ফেলছি, উইকেন্ডে বসে বসে বা আফটার অফিসে দেখে ফেলছি, তখন কাজ হয়ে গেছে। সো আলাদাভাবে আমি পার্সোনালি কাউকে রিকমেন্ড করি না যে ভাই আগে গিয়ে তুমি আবার ক্লাস 8-এ ভর্তি হও, ক্লাস 8 থেকে আবার ম্যাথ ভালো করে করো, প্রত্যেক সাবজেক্টে লেটার মার্ক নিয়ে পাস করে আসো, A+ নিয়ে পাস করে এসে তারপরে ওয়েব ডেভেলপমেন্ট করো, সেটা আমি পার্সোনালি রিকমেন্ড করি না। বাট তোমার যদি সময় থাকে যে আমি এখন ক্লাস 7-8-এ পড়ি, ম্যাথটা একটু খেয়াল রাখবো, তাহলে তুমি কিছুটা কমফোর্ট ফিল করবা। আলটিমেটলি তুমি ওই সব ম্যাথ সবকিছু শিখে এসে ওয়েব ডেভেলপমেন্টে ঢুকবা বা প্রোগ্রামিং এর কোনো একটা সেক্টরে ঢুকবা, সেটা আশা করে লাভ নাই। তাহলে তুমি অনেক কিছু শিখবা যেগুলো আলটিমেটলি তোমার কোনোদিনও কাজে লাগবে না। তো ওটা করার দরকার নেই। কাজ করতে গিয়ে যেখানে ঠেকে যাবা, সেইটা তুমি হয়তো সার্চ দিয়ে, ইউটিউবে সার্চ দিয়ে কিছু একটা দেখে থেকে শিখে ফেলো, ওইটা আমি রিকমেন্ড করবো। হ্যাঁ, আশিক মাহমুদ কোশ্চেন করেছে মিনিমাম কতদিন পর মোটামুটি একজন ওয়েব ডেভেলপার হওয়া যায়? এটা অনেক কিছুর উপর ডিপেন্ড করে, যে হয়তো সে ডেইলি কতক্ষণ সময় দিল, তার লার্নিং এবিলিটি কিরকম, কোন রিসোর্স থেকে সে শিখতেছে, এরকম অনেকগুলোর কিছু বের করা যায়। তো আমরা একটা এক্সট্রিম সিস্টেম এক্সপেরিমেন্ট করতেছি, সেটা হচ্ছে যে আমরা যে এক্সট্রিম সিস্টেম এক্সপেরিমেন্ট করতেছি সেখানে আমরা দেখতেছি যে হার্ডওয়ার্ক করে, মানে ডেইলি আমরা হচ্ছে পোলাপাইনকে প্রেসার দিয়ে ডেইলি 10 ঘন্টার কাছাকাছি সময় দিয়ে টানা 3 মাস করাইলে তাকে দিয়ে মানে বেসিক লেভেলের, জুনিয়র লেভেলের ওয়েব ডেভেলপার বানানো পসিবল, গিভেন দ্যাট সে একটু ডেডিকেটেড, হার্ড ওয়ার্কিং এবং সে পারসিস্টেন্ট ভাবে হচ্ছে টানা 3 মাস করে যাচ্ছে। এইটা হচ্ছে লোয়েস্ট পসিবল হিসেবে মোটামুটি লোয়ার ক্যাটাগরির, লোয়ার লেভেলের ওয়েব ডেভেলপার বানানো সম্ভব। আর আরো ভালো বানাইতে গেলে 6 মাসের বিষয়, তাহলে সে একটু সেলফ কনফিডেন্ট হবে। গিভেন দ্যাট 6 মাসে টানা ডেইলি মোটামুটি 8 থেকে 10 ঘন্টা করে সময় দিচ্ছে, তার মানে এটা ফুল টাইম, এটা একটা অমানবিক প্রসেস। এই অমানবিক প্রসেস দিয়ে করলে 3 থেকে 6 মাসের সম্ভব। নর্মাল কেসে যদি করে, স্বাভাবিকভাবে করে, সেটা হচ্ছে 1 বছর থেকে 1.5 বছর লেগে যায়। আর যারা রিল্যাক্স মোডে করতে চায় ওরা কোনোদিনও হইতে পারবে না, যে আজকে 2 দিন করলাম 2 দিন পরে ছেড়ে দিলাম, ওরা আসলে জিন্দিগিতে হইতে পারবে না, ওরা ওয়েব ডেভেলপার হইতে পারবে না, কিছুই হইতে পারবে না। তো নর্মাল মোডে যদি চিন্তা করো যে 2 সপ্তাহ করলাম, এই পরীক্ষার মাঝখানে বন্ধের দিকে 2-3 দিন দেখলাম, তারপরে আবার হারাই গেলাম, ওদের আসলে ওয়েব ডেভেলপার হওয়া হবে না। তো এই দুইটা ক্যাটাগরি ইউজুয়ালি কাজ করে, মানে খুবই সেলফ মোটিভেটেড পার্সন হইলে 1 বছর বা 1.5 বছরের মধ্যে জিনিসটাকে নিজে নিজে সেলফ গাইডের মধ্যে থেকে থেকে ডেইলি 2-3 ঘন্টা দিয়ে দিয়ে যারা করতে পারে, এদের সংখ্যা খুবই কম, তাহলে কিন্তু ওরা 1 বছর বা 1.5 বছরের মধ্যে পসিবল। হ্যাঁ, অনেকে দেখা যায় যে ওয়েব ডেভেলপমেন্ট শিখে ফ্রিল্যান্সার হবে, কারো আন্ডারে কাজ করবে না। কিন্তু আমার মনে হয় একজন ফ্রিল্যান্সারের তো শুধু প্রোডাক্ট ডেভেলপ করায় মানে স্কিলটা থাকলেই হয় না, ওদের ভালো কমিউনিকেশন স্কিল লাগে, মার্কেটিং স্কিল দরকার হয়। তো আপনার বাংলাদেশি প্রোগ্রামারদের জন্য কি, ফ্রিল্যান্সারদের জন্য কি সাজেশন থাকবে? আমি পার্সোনালি হচ্ছে ফ্রিল্যান্সিং সেক্টরের সাথে ওইভাবে স্ট্রংলি ইনভলভ না, বা ডিরেক্টলি ইনভলভ না, বা ওইভাবে কখনো কাজ করি নাই। ফাইবার বা আপওয়ার্ক বা যেসব প্ল্যাটফর্মে পিপলস পার আওয়ার যেখানে যায় ইউজুয়ালি লোকজন, সেখানে আমি কখনো কাজ করি নাই। দু একটা কাজ আমার আগে দরকার পড়ছিল, তখন আমি 2-1জনকে দিয়ে কাজ করাই নিছিলাম, কিন্তু নিজে কখনো করি নাই। তো আমি ডিরেক্টলি ওভাবে বলতে পারবো না, এবং আমার যে সাজেশনটা থাকবে সেটা কিছুটা রঙ হইতে পারে আর কি, ভুলও হইতে পারে আর কি। তো আমার যতটুকু মনে হয় যে ফ্রিল্যান্সিং যে করতে চায় তাকে প্রথমত বুঝতে হবে যে ফ্রিল্যান্সিং হচ্ছে এমন একটা সেক্টরে তুমি যাচ্ছ যেখানে তুমি শর্ট টার্মের জন্য তুমি অনেক বড় গেইন হবা, লং টার্মের জন্য তুমি গেইনার হবা কি হবা না সেটা তোমাকে ভালো করে বুঝতে হবে। যে হ্যাঁ, প্রথম প্রথমে 2-4টা কাজ পাইলাম যেখানে আমি $100 $200 কামাইলাম, এসে হইলো মাসের মধ্যে 4-5-6টা কাজ করে ফেললাম, তাইলে সেটা আমার জন্য খুবই লুক্রেটিভ হইলো, একটা ভালো পরিমাণ টাকা কামাই ফেললাম। দিস ইজ, সেটা করতে গেলে তোমাকে যেটা করতে হবে যে তোমাকে ডেফিনেটলি মিনিমাম স্কিল থাকতে হবে, বাট ওইখানে তোমার কোয়ালিটির সাথে কম্পিটিশনটা অনেক বেশি মোটামুটি যে কোনো একটার মধ্যে। কারণ তুমি শুধুমাত্র ধরো বাংলাদেশে একটা কোম্পানিতে ইন্টারভিউ দিতে যাচ্ছ, তুমি শুধু সমসাময়িক সমান এইজের ছেলে যারা এন্ট্রি জবে ঢুকতে যাচ্ছে ওদের সাথে কম্পিট করতেছো, মেবি ঢাকার ছেলেপেলের সাথে কম্পিট করে তুমি ঢুকতেছো, এবং সেম এইজের। তুমি কিন্তু একজন 2 বছর এক্সপেরিয়েন্স 10 বছর এক্সপেরিয়েন্সের সাথে তুমি কিন্তু কম্পিট করতেছো না। ফ্রিল্যান্সিং মার্কেটে গেলে তুমি যখন যাবা তখন দেখবে যে তুমি এই টাইপের কম্পিটিশনে তুমি নামতেছো। তো কম্পিটিশনে নামতে গেলে তোমাকে ওই জিনিসগুলো বুঝতে হবে যে তোমার যে গিগটা তুমি অফার করতেছো সেই গিগটাকে তুমি কিভাবে অপটিমাইজ করবা, কিভাবে তুমি হয়তো আরো 2 জনের কাছ থেকে তুমি রেটিংটা আদায় করে নিবা, বা কিভাবে করবা যাতে তোমার প্রোফাইলটা একটু রিলায়েবল হয় এবং তোমার
কাস্টমারের সাথে তুমি কিভাবে একটা রিলেশনশিপ তৈরি করতে পারবা এক্সট্রা বোনাস বা কিছু একটা দিয়ে, যাতে ফিউচারে তার সাথে একটা রিলেশন হয়। এরকম অনেকেই আছে যে ফ্রিল্যান্সিং কাজ করতে করতে গিয়ে বিদেশি কোম্পানির হয়তো ফুল টাইম জবে কনভার্ট করে ফেলছে। এরকম অনেক এক্সাম্পলের কথা আমরা শুনি মাঝে মাঝে আর কি। বাট ইটস নট ইজি, মানে একটা ফ্রিল্যান্সিং ক্যারিয়ার হিসেবে সেট করাটা, ক্যারিয়ারটাকে সেট করানোটা, যে এমন একটা ভাব যে আচ্ছা আমি একটু ওয়েব ডেভেলপমেন্ট কিছু শিখলাম বা ওয়ার্ডপ্রেস বানানো শিখলাম, আজকে মার্কেট প্লেসে গেলাম, আজকে থেকে আমার ডেইলি ইনকাম $300 হওয়া শুরু হয়েছে, না, এটা মোটেও হবে না, এটা আশা করার দরকার নেই। প্রথম একটা কাজ পাইতে তোমার 2 মাস বা 3 মাস, এভারেজে হয়তো 20 দিন 30 দিন লাগবে, যেখানে তুমি ডেইলি 3-4 ঘন্টা করে শুধু কাজে বিট করে যাচ্ছ, কমিউনিকেট করতেছো, এটা সেটা করতেছো। তো সেই জিনিসটা মাথায় রেখে তোমাকে যাইতে হবে যে তোমাকে একটা মানে কাজ পাওয়ার একটা যুদ্ধেও নামতে হবে তোমাকে। শুধুমাত্র যে তুমি প্রোগ্রামিং শেখার যুদ্ধে নামছো বিষয়টা এরকম না, তুমি কাজ পাওয়ার যুদ্ধেও নামতেছো। তো অতটুকু মাথায় রেখে যাও, তোমাকে 100% প্রিপারেশন হয়ে কোনো কিছুতে যাইতে হবে এমন কোনো কথা নেই। ওখানে গিয়ে দেখো, বুঝো, কম্পিট করো, যদি ঠিকমতো টাইমিং হয়, ব্যাটে বলে লাগে করতে থাকো, না হইলে আবার প্যাভিলিয়নে ফিরে এসে পরের ম্যাচের জন্য প্রিপারেশন নাও, সেই হিসাবে চালাও। জি ভাই। হ্যাঁ, তোফায়েল আহমেদ কোশ্চেন করেছে এন্টারপ্রাইজ ওয়েব ডেভেলপমেন্ট সফটওয়্যার গুলোতে কেন জাভা ব্যবহার করা হয়? এন্টারপ্রাইজ সফটওয়্যার বলতে শুধুতে জাভা ইউজ করা হয় বিষয়টা এরকম না, কিন্তু অনেক এন্টারপ্রাইজে ইউজুয়ালি জাভা অথবা ডটনেট এর পরিমাণটা বেশি। তার অনেকগুলো কারণ আছে। তার একটা বড় কারণ হচ্ছে যে জাভা এমনিতে অনেকদিন ধরে এস্টাবলিশড একটা ওয়েল নোন এবং ম্যাচিউর একটা টেকনোলজি। তো আজ থেকে হয়তো 5-7 বছর আগে যে সকল এন্টারপ্রাইজ সফটওয়্যার গুলো তৈরি করা হয়েছে বা সেখানে যারা ডেভেলপার ছিল, যারা ডিসিশন মেক করছে, তারা অলরেডি ব্যাক এন্ডে জাভা ইউজ করছে। তো জাভা যেহেতু ইউজ করছে, তাদের আগের ভার্সনের সফটওয়্যার বা এখানে সেখানে যেহেতু জাভা ইউজ করছে, এখন নতুন একটা ওয়েবসাইট তৈরি করতে গেলে অনেক সময় দেখা যায় যে মানে বিগ এন্টারপ্রাইজে যেটা হয় যে আমাদের অলরেডি সার্ভার ব্যাক এন্ডে জিনিস তৈরি করা আছে, এখন আমরা ক্লায়েন্ট সাইড তৈরি করব, তখন আরো কিছু যেহেতু ফিচার অ্যাড করতে হবে, তখন কি করে আগের ফুল সিস্টেমটাকে না বাদ দিয়ে ওটার সাথে সাথে আরো কিছু অ্যাড করে, আরো কিছু অ্যাড করে, অ্যাড করতে 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 গিয়ে দেখা যায় ওরা জাভা ওয়ার্ল্ড থেকে আর বেরোইতে পারে না আর কি। ওই জন্য ওখানে থেকে যায়। এমন না যে জাভা খারাপ ওর ভালো, মানে প্রোগ্রামিং ব্যাকএন্ডে ওরা করতে করতে ওই জিনিসটা করে। এবং সিমিলার জিনিসও দেখা যায় যে বিগ বিগ কর্পোরেশন তারা চাইলেই হুট করে টেকনোলজি চেঞ্জ করে ফেলতে পারে না। ছোটখাটো স্টার্ট আপ বা মিডিয়াম টাইপের অর্গানাইজেশন সেটা করতে পারে, যে আচ্ছা আমাদের এটা এই একটা সফটওয়্যার উপর বেস করে ওদের $1 বিলিয়ন বিজনেস, রাইট? ওটার টেকনোলজি হুট করে চেঞ্জ করার রিস্ক নিবে না। বা টেকনোলজি চেঞ্জ করতে গেলে ওদের এরকম অনেক লেভেলের পারমিশন লাগে, অনেক কিছু লাগে। এই জন্য যেসব সিস্টেম গুলো আগে তৈরি হয়েছে স্পেশালি বিগ কর্পোরেটে, তারা ম্যাক্সিমাম দেখা গেছে যে ওরা ওই স্টাবলিশ টেকনোলজি ইউজ করে, ওরা আবার পেইড টেকনোলজি ইউজ করে, ওপেন সোর্স গুলোতে ওরা একটু মানে একটু ভয় পায় আর কি, বা ওরা রিস্ক নিতে চায় না। এই কারণেই ওদের ক্ষেত্রে হয়তো ডটনেট বা হচ্ছে জাভা ওই জিনিসগুলোর সংখ্যা বেশি। বা কিন্তু আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে, নতুন নতুন যেসব স্টার্ট আপ গুলো বড় হচ্ছে, ওরা অনেকে নোট জেএস অথবা পাইথন দিয়ে ব্যাকএন্ড করে আস্তে আস্তে তৈরি হচ্ছে। এবং এইসব টেকনোলজি গুলোর ডিসিশন যখন একটা কোম্পানি শুরুর দিকে নিয়ে নেয়, এবং এইটা থেকে ওরা আসলে 8-10-15 বছর আসলে বের হইতে পারে না আর কি। অনেক কারণে বের হইতে পারে না, কারণ ওদের হয়তো দেখা গেছে যে ওই জাভা দিয়ে শুরু করছে, এখন তাদের টিমের মধ্যে হচ্ছে যে মেম্বাররা আছে ডেভেলপার, তারা জাভাতে কমফোর্টেবল। এখন চাইলে ওরা ওভারনাইটে হচ্ছে সবাইকে ওদেরকে পাইথন শিখাইয়া পাইথনে কনভার্ট করে ফেলতে পারে না। আবার যারা আছে তারা শুধুমাত্র প্রোগ্রামিংও জানে না, ওই সফটওয়্যার ওই বিজনেস সম্পর্কেও জানে, তো ওদেরকে রিপ্লেসও করে নতুন লোক নিয়ে আসতে পারে না। এই জন্য বিগ কর্পোরেটরা টেকনোলজি খুব সহজে চেঞ্জ করতে পারে না, এই কারণে ওরা জাভা বা ডটনেট এগুলো বেশি ইউজ করে। হ্যাঁ, ফয়সাল আহমেদ চৌধুরী কোয়েশ্চেন করেছে, ভাইয়া আমি ওয়েব ডিজাইনার, আমি ফ্রন্ট এন্ডে জাভাস্ক্রিপ্টের ম্যাক্সিমাম কাজ করার সময় যে কোয়ারি প্লাগইনের হেল্প নেই, তবে আমি বেসিক জাভাস্ক্রিপ্ট পারি, এখন অ্যাডভান্স জাভাস্ক্রিপ্ট শিখছি, তারপর রিয়াক্ট শিখবো প্ল্যান আছে, অ্যান্ড ব্যাক এন্ডে নোড জেএস শিখবো। এখন আমার কোয়েশ্চেন হলো, আমি যেসব কাজ যে কোয়ারি প্লাগইন ইউজ করে করি, প্রফেশনাল কোনো কাজের যে কোয়ারি প্লাগইন ইউজ করব নাকি অন্য কিছু ইউজ করব? জাভাস্ক্রিপ্ট দিয়েই করব। আচ্ছা, এটা ডিপেন্ড করবে তোমার ক্লায়েন্ট কে, ক্লায়েন্ট কতটা সেন্সিটিভ, প্রোগ্রামিং বা কি দিয়ে করতেছো। যদি তোমার ক্লায়েন্ট হয় যে আচ্ছা আমি অত বেশি কেয়ার করি না, যেমন একটা ওয়ার্ডপ্রেস সাইটে প্রচুর যে কোয়ারি ইউজ করা হয়, কেন তৈরি করা হয়? কারণ ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা যাদের জন্য ওয়ার্ডপ্রেস দিয়ে সাইটগুলো বানাই, তারা কিন্তু কেয়ার করে না যে এই সফটওয়্যারটা কি দিয়ে বানানো হয়েছে। তাদের জন্য হ্যাপি হচ্ছে যে আমার একটা মেবি ই কমার্স দিয়ে একটা সাইট বানানো দরকার, সেটা বানাই ফেলছে, এটা ই কমার্স দিয়ে বানাইছে, এটা কি কতটা মেনটেনেবল হবে, কতটা স্কেলেবল হবে, আগেও আদৌ কি আমি নিজের টিম নিয়ে করাবো কিনা, টিমের স্কিল সেট কি লাগবে,
এত কিছু নিয়ে সে অত কেসে কেয়ার করে না, ম্যাক্সিমাম ক্ষেত্রে বা জেনারিক কেসে আর কি। তো সে যেহেতু অত বেশি কেয়ার করে না, সেজন্য যে কোয়েরি প্লাগইন দিয়ে করে ফেলাটা অনেক বেশি ইজিয়ার এবং কমফোর্টেবল হয় আমাদের ক্ষেত্রে। কিন্তু কেউ যদি কোনো একটা কোম্পানি যদি সেই ওয়েবসাইটটা তৈরি করে যেটা হচ্ছে ওরা নিজেরা মেনটেন করবে, মডিফাই করবে, যেমন ফর এক্সাম্পল দারাজ বা বাংলাদেশের ইবালি, অথবা ওরা ওরা কিন্তু হয়তো ওই যে কোয়েরি দিয়ে করার তেমন একটা চান্স নাই, করবে না হয়তো আর কি। এক্স্যাক্টলি ওরা কি ইউজ করছে আমি জানি না, বাট ধারণা করে বলতেছি ওরা যে কোয়েরি প্লাগইন না ইউজ করার চান্সই অনেক বেশি। কিন্তু ধরো আমি নতুন একটা পার্সন আসলাম, আমার ছোট একটা ই কমার্স দিয়ে আমি মধু বিক্রি করবো বা চাল বিক্রি করবো বা বগুড়ার দই বিক্রি করবো, টাঙ্গাইলের চমচম বিক্রি করবো। আমি কেয়ার করি না যে আমার আসলে একটা সফটওয়্যার টিম হবে না, যে টিমের মধ্যে 40 জন কাজ করবে বা 60 জন কাজ করবে, সেই টাইপের হবে না। তো সেক্ষেত্রে আমি যে কোয়েরি দিয়ে কাজ করে ফেললে ইজ গুড। মানে মেইন বিষয়টা হচ্ছে যে আমি কাজটা করতে পারি, করার জন্য কি টুলস বা কি প্লাগইন লাগবে সেটা খুঁজে বের করতে পারি এবং সেটাকে ইউজ করতে পারি। এই একটা নলেজ হচ্ছে ফার্স্টে দরকার, যেটা ওর অলরেডি আছে। সেকেন্ড জিনিস দরকার হচ্ছে যে আচ্ছা ফিউচারে যে কোয়ারির ডিমান্ড আস্তে আস্তে বাড়বে না, গ্রো হবে না, যে কোয়ারি টিকে আছে কয়েকটা ছোটখাটো কারণে, ওয়ার্ডপ্রেস প্লাগইন হচ্ছে তার একটা বড় একটা কারণ আর কি। কিন্তু অন্যান্য মডার্ন সাইট যারা তৈরি করতেছে তারা যে কোয়ারি থেকে থাকতেছে না। এমনকি বুটস্ট্র্যাপ হচ্ছে যে কোয়ারির যে রিকোয়ারমেন্টস এটাকেও বাদ দিয়ে দিচ্ছে বুটস্ট্র্যাপ 5 এর মধ্যে। তার মানে আস্তে আস্তে বুটস্ট্র্যাপ যে কোয়ারির ওয়ার্ল্ড আস্তে আস্তে কমে আসতেছে। সো ফিউচারে ক্লায়েন্ট যদি চায় বা সে যদি শিখতেছে, সেক্ষেত্রে যে কোয়ারি বাদ দিয়ে হয়তো রিয়াক্ট দিয়ে সেই কাজটা করে ফেলা, বা রিয়াক্টের কোনো একটা প্যাকেজ বা জাভাস্ক্রিপ্ট কোনো একটা প্যাকেজ দিয়ে করার চেষ্টা করো, তাহলে তুমি মোটামুটি কারেন্ট কাজগুলো চালাইতে পারলা, আবার ফিউচারের জন্য মোটামুটি রেডি হয়ে যেতে পারলা আর কি। জি ভাই। তহিদুর রহমান কোশ্চেন করেছে, জাভাস্ক্রিপ্ট ডেভেলপার হওয়ার ক্ষেত্রে প্রজেক্ট করে কিভাবে উপকৃত হব? ইউটিউব দেখে বিভিন্ন ধরনের প্রজেক্ট করার ক্ষেত্রে কি কি কৌশল অবলম্বন করব? প্রথমত তোমার সেকেন্ড কোশ্চেনটার উত্তর হচ্ছে যে ইউটিউবে দেখে তুমি কিভাবে প্রজেক্ট দেখে দেখে কি কৌশল অবলম্বন করবা। ফার্স্ট জিনিস হচ্ছে কেউ একজন ধরো ইউটিউবে হোক বা যে কোনো জায়গায় হোক, আমি দেখাই দিচ্ছি যে ভাই বা আপু তুমি এবার করো, এটা করো, ওটা করো, এটা করলে এটা হয়ে যাবে, এটা হয়ে যাবে, এখানে কিন্তু তোমার আসলে লার্নিংটা হইলো না। তুমি জাস্ট হয়তো তোমার আব্বুর পিছনে বা কারো একজনের পিছে পিছে তুমি বাজারে যাচ্ছ, তুমি কিন্তু রাস্তা চিনতেছো না, পরের দিন তোমাকে যদি ছেড়ে দিয়ে বাজারে পাঠিয়ে দেওয়া হয় তুমি কিন্তু ঠিকই হারাই যাবে আর কি। সো কখনো যদি কেউ একজন প্রজেক্ট দেখাই দেয়, সেক্ষেত্রে তোমার স্ট্র্যাটেজি প্রথমে হইতে পারে যে আমি যদি নিজে নিজে ওর প্রজেক্টের আইডিয়াটা শুনে, আমার কাজ হচ্ছে আমি নিজে নিজে করা। আটকে গেলে তার তার ভিডিওর আগে আগে আমি হাঁটবো, মানে ওর পিছে পিছে হাঁটবো না। ইউজুয়ালি আমরা যেটা করি, তার পিছে সে দেখাচ্ছে আমি করতেছি, সে করতে সবই কাজ করতেছে, কিন্তু আমার ব্রেইনে ঢুকতেছে না। তো আমি যদি জিনিসগুলো জানি, যে জিনিসগুলো দিয়ে সে করতেছে, তাহলে আমি ওর আগে আগে হাঁটবো। মানে আমি আগে বানাচ্ছি, আটকে গেছি, তার পিছনে ওটা দেখে এসে আবার আমি পরের স্টেপে যাই, পরের স্টেপে আমি আগে আগে যাচ্ছি। এটা হচ্ছে প্রথম স্ট্র্যাটেজি। ধরো যে আমি অতটা ভালো না, সেজন্য আমি ওর আগে আগে যেতে পারতেছি না, তাইলে হচ্ছে হ্যাঁ তার পিছে পিছে যাও, তারপর ওর ভিডিওগুলো অফ করে দিয়ে তুমি যে কোড বানাচ্ছো সেগুলো বন্ধ করে দিয়ে তুমি এখন পুরো জিনিসটা তুমি আবার নিজে নিজে বানাইতে চাও, ওর ভিডিও না দেখে আর কি। দু একটা জায়গায় আটকে গেলে আবার ওর ভিডিওটার ওই পয়েন্টটিকে একটু দেখলা, কিন্তু আবার পুরোটা নিজে নিজে করবা। যখন তুমি নিজে নিজে করবা তখন তোমার সিনারিও কমপ্লিটলি ডিফারেন্ট হয়ে যাবে। মানে তোমার থিঙ্কিং, তোমার কনফিউশন, তোমার ফ্রাস্ট্রেশন, কেন কাজ করতেছে না, কি ভুল করছো, হয়তো একটা জায়গায় তুমি বানানেই ভুল করছো, এটা কিন্তু তুমি তখনই নোটিস করবা যখন তুমি নিজে করতে যাবা। সো এই স্ট্র্যাটেজিটা খুব বেশি ইম্পর্টেন্ট। আর লাস্ট হচ্ছে তুমি যদি আরো করতে পারো, সেটা হচ্ছে ও যে প্রজেক্টটা করতেছে এই প্রজেক্টটার তুমি হয়তো 50% সেম রেখে বা 70% সেম রেখে তুমি ডিফারেন্ট একটা কন্টেক্সটের প্রজেক্ট বানাও। সে হয়তো তোমার একটা স্কুলের ওয়েবসাইট বানাই দিছে, তুমি বলছো ঠিক আছে আমি স্কুলের ওয়েবসাইট বানাবো না, আমি হয়তো মুদি দোকানের ওয়েবসাইট বানাবো, বা আমি এটা বানাবো না, সে হয়তো একটা ক্লাবের ওয়েবসাইট বানাইলো, আমি হয়তো আমাদের ফ্রেন্ডদের পিকনিকে যাব সেটা সাবস্ক্রিপশনের জন্য বানাইলাম। বা কেউ একজন হয়তো দেখা গেছে গ্রোসারি স্টোরে বানাইলো, আমি জিমের জন্য বানাইলাম। কিন্তু তুমি ওই কনসেপ্টটা, কোর জিনিসটাকে তুমি যদি ডিফারেন্ট কনটেক্সটে অ্যাপ্লাই করতে পারো, তাহলে মোটামুটি তুমি ওয়েব ডেভেলপমেন্ট শিখে ফেলছো। সো প্রজেক্ট গুলোকে একটু মডিফাই করে করার চেষ্টা করো, অথবা তুমি এক্সটেন্ড করার চেষ্টা করো। এই স্ট্র্যাটেজি গুলো অ্যাপ্লাই করলে তোমার ট্রু শিখাটা হবে। আর দেখে দেখে প্রজেক্ট করলে তোমার পরীক্ষার হলে গিয়ে তুমি আটকে যাবে, অঙ্ক আর মিলবে না আর কি। ভাইয়া, আপনার ওয়েব ডেভেলপমেন্ট কোর্স সম্বন্ধে জানতে চাচ্ছি, সেটা কতখানি ওয়েব ডেভেলপমেন্ট স্কিল গুলো শেখার জন্য ইম্প্যাক্টফুল?
আচ্ছা, আহ, ওটার জন্য ওয়েব ডেভেলপমেন্টের যেমন অনেক সাইট আছে, যেমন আমরা জাস্ট একটা সাইট তৈরি করে নিয়েছি, যে আমরা একটা বের করার চেষ্টা করছি যে একটা ভার্টিক্যাল পাথ আমরা দিব, যে ভার্টিক্যাল পাথ দিয়ে একটা সার্টেন সময়ের মধ্যে কিছুটা প্রেসারে থেকে, তো এটা এমন না যে হাওয়ায় হেলে দুলে শিখে ফেলবে, এরকম হবে না। আমার রিল্যাক্সিং কোর্স হবে না, ডেইলি তাকে হচ্ছে 8 থেকে 10 ঘন্টা সময় দিতে হবে, এবং টানা 2 থেকে 3 মাস তাকে এই সময় দিতে হবে। সো এটা এমন না যে আমি বসলাম একদিন 2 ঘন্টা বসলাম আর তারপর হয়ে গেল, বিষয়টা এরকম না। এবং আমরা যেটা শুরু করি সেটা হচ্ছে অ্যাবসলিউট বিগিনার্স এর জন্য, তার মানে এইচটিএমএল, সিএসএস, জাভাস্ক্রিপ্ট, বুটস্ট্র্যাপ, তারপরে জাভাস্ক্রিপ্ট অনেক দূর যাওয়ার পরে হচ্ছে রিয়াক্ট, রিয়াক্ট দিয়ে প্রজেক্ট, এবং আমাদের যেমন 11টার মতো অ্যাসাইনমেন্ট আছে, তার মানে 11টা অ্যাসাইনমেন্ট তাকে নিজে নিজে করতে হবে আর কি। তো ওইটার ক্ষেত্রে আমরা ওটুকু বলতে পারি যে একটা ওয়েব ডেভেলপমেন্টের একটা সাইটের জন্য সে মোটামুটি কমফোর্টেবল একটা জার্নি নিবে, এবং জার্নি নেয়ার পরে আমাদের আরো কিছু জিনিস আছে, যেটা হচ্ছে স্পেশাল একটা রিওয়ার্ড আছে। সেই রিওয়ার্ড হচ্ছে যারা কোর্সটা অন টাইমে ফিনিশ করবে আমাদের ফ্লোর সাথে সাথে, তার মানে তাকে ডেইলি ডেইলি টাস্ক দেওয়া হচ্ছে, টাস্কের ডেডলাইন থাকতেছে, অ্যাসাইনমেন্টের ডেডলাইন থাকতেছে। ডেডলাইন মতো অ্যাসাইনমেন্ট যদি না দিতে পারে তাহলে তার মার্কস কাটা যাচ্ছে, যে আচ্ছা সে 3 দিনের অ্যাসাইনমেন্ট সে 3 দিনের পরে জমা দিল, তার 50% মার্কস সে পাবেই না আর কি। তো এই জিনিসগুলো দেখে একটা লার্নিং এনভায়রনমেন্ট আমরা তৈরি করার চেষ্টা করছি, আদার দেন কাইন্ড অফ জাস্ট ভিডিও কন্টেন্ট দিয়ে আর কি। কারণ ভিডিও কন্টেন্ট তুমি ইউটিউবে পাবাই, মানে ফ্রি, রাইট? তোমার কোনো পয়সা দেওয়া লাগতেছে না। বা ইউডিউমের কোর্স তুমি পাবা $10 দিয়ে, রাইট? সো ডিফারেন্সটা কোথায়? কারণ এত শত রিসোর্স থাকার পর আমরা কেন শিখে উঠতে পারতেছি না? তার একটা বড় কারণ হচ্ছে আমাদের মানে আমাদের পিঠের উপরে বা মাথার উপরে বেড জারুর বাড়িটা রেডি নাই আর কি। তো আমরা এই বেড জারুর বাড়িটা রেডি রাখার চেষ্টা করতেছি, যাতে তুমি প্রেসারে শিখো এবং কাজটা শেষ করো, এবং আমরা ফোর্স করি এবং বাধ্য করি যে তোমার ভিতর থেকে আদায় করে নেওয়ার জন্য আর কি। এবং এটার মেইন ফোকাসটাই হচ্ছে ফ্রন্ট এন্ড, রিয়াক্ট এবং ব্যাক এন্ড সম্পর্কে হালকা ধারণা দেওয়া, সেটা নোট জেএস এবং মঙ্গোডিবি নিয়ে ধারণা দেওয়া। বাট কোর্স করেই কাউকে শিখতে হবে এমন কোনো কথা নাই আর কি। তুমি চাইলে হচ্ছে বেস্ট জিনিস হচ্ছে তুমি যদি নিজে শিখতে পারো, সেটা হচ্ছে ফার্স্ট বেস্ট জিনিস আর কি, যে আমি নিজে নিজে শিখলাম। সে নিজে নিজে শেখার জন্য সব রিসোর্সে কিন্তু আছে, সেটা ইউটিউবে দেখো বা ফ্রি কোড ক্যাম্প অর্গের কথা বলতেছি, সেগুলো ট্রাই করে দেখো তুমি পারো কিনা। যদি তুমি পারো তাহলে ওটা দিয়ে চালাও, দিস ইজ দ্য বেস্ট ওয়ে আর কি। কারণ আমরা যারা শিখছি আমরা কিন্তু নিজে নিজে শিখছি, আমরা কিন্তু কোর্স করে শিখি নাই। সো তুমি ওটা ট্রাই করো, যদি এটা না পারো তখন তুমি চিন্তা করে দেখো যে আচ্ছা মার্কেটে কে কে করাচ্ছে, কোনটা ভালো কোনটা খারাপ, বা আউটলাইন দেখে তুমি জাজ করো যে কোনটা তোমার কাছে রিজনেবল মনে হচ্ছে, সেই হিসেবে তুমি তার কাছে যাইতে পারো। বাট এটা হচ্ছে সেকেন্ড অপশন। বাট ফার্স্ট অপশন ট্রাই করো যে লার্ন ইউর সেলফ। তুমি ওই ফ্রি কোড ক্যাম্প অর্গে গিয়ে শিখো, বা বেসিক জিনিসগুলো শেখার জন্য W3 স্কুলস আছে, সেই W3 স্কুলস এর ওখানে গিয়ে দেখো যে তুমি নিজে নিজে পারো কিনা। নিজে পারলে আরেকজনকে পয়সা দেওয়ার দরকারটা কি? জি ভাইয়া। হ্যাঁ, আসিফুল আলম প্রশ্ন করেছেন, ব্যাক এন্ডের জন্য নোড.জেএস কেমন হবে? হ্যাঁ, ব্যাকএন্ডের জন্য নোট জেএস বা পাইথন বা তুমি পিএইচপি অনেক কিছু ইউজ করতে পারো। আসলে ব্যাকএন্ডের জন্য তুমি কি ইউজ করতেছো সেটা আসলে মেইন ফ্যাক্টর না। ফ্যাক্টর হচ্ছে যে ব্যাকএন্ডে দিয়ে তুমি একটা এপিআই তৈরি করতে পারতেছো, সেখান থেকে তুমি ডাটাবেজের সাথে কানেক্ট করতে পারতেছো, ক্লায়েন্ট সাইড থেকে একটা ডাটা তুমি কোনো একটা জায়গায় স্টোর করতে পারতেছো, যেটা ওখানে স্টোর হয়ে থাকতেছে, এইটাকে আবার তোমার প্রয়োজন অনুসারে তুমি উঠে নিয়ে আসতে পারতেছো। এই জিনিসটা সামহাও করতে পারাটা হচ্ছে ইম্পর্টেন্ট অ্যাজ এ জুনিয়র ডেভেলপার হিসেবে। সেটা আমি কি দিয়ে করতেছি সেটা হচ্ছে সেকেন্ড মোস্ট ইম্পর্টেন্ট। ফার্স্ট ইম্পর্টেন্ট হচ্ছে এই এই জিনিসগুলো বুঝা, যে আমি এই টাইপের ডাটা লাগবে আমার ডাটাবেস থেকে, সেটার জন্য আমি কি নামে এপিআই দিব, সেখানে কি প্যারামিটার পাস করব, রেস্ট নিয়ে আমাকে কোশ্চেন করবে, এই জিনিসগুলো হচ্ছে আমি করতে পারতেছি কিনা, এটা হচ্ছে প্রথম জিনিস। তো আমি পার্সোনালি নোট জেএস কে ওয়েব ডেভেলপারদের জন্য প্রেফার করি একটা কারণেই, যেহেতু তুমি জাভাস্ক্রিপ্ট শিখতেছো বা রিয়াক্ট শিখতেছো, তার মানে জাভাস্ক্রিপ্টের একটা মাইন্ডসেট তোমার মধ্যে আছে, তুমি আগেই কল ব্যাক ফাংশন এটা সেটা শিখে আসছো, তাইলে তোমার ওই কনটেক্সটটা আর সুইচ হচ্ছে না। কারণ তুমি যদি ব্যাক এন্ডে পাইথন ইউজ করতে চাও তাহলে তোমাকে পাইথনিক ভাবে চিন্তা করতে হবে, অর্ধেক এটা অর্ধেক এটা। তো ছোটখাটো বাচ্চাকে তুমি যদি একসাথে এরকম 4-5টা ল্যাঙ্গুয়েজ শিখাতে যাও, যে তুমি বাংলা শিখো, আরবি শিখো, ইংলিশ শিখো, আবার তুমি চাইনিজও শিখো, ফ্রেঞ্চও শিখো আর কি, এত বেশি ভ্যারাইটি দিতে গেলে বাচ্চা কনফিউজড হয়ে যাবে আর কি। এক লাইনের মধ্যে নিহাও বলবে, ওর লাইনে আবার চ্যাং চুং চুং কিছু একটা বলে ফেলবে আর কি। তো ওইটা নিয়ে সে হচ্ছে উল্টা পাল্টা করে গুবলেট পাকাই ফেলবে। তো এই জন্য আমি বলি যে ভাই তুমি যেহেতু জুনিয়র ডেভেলপার, ধরলাম তোমার ক্যাপাসিটি কম, যতটুকু কনসিস্টেন্সি রেখে যাওয়া যায়, তোমার গ্রোথটা বাড়ানো যায়, অতটুকু ইজিয়ার তোমার জন্য আর কি। বাট কেউ যদি নিজে বলে যে আমি ব্যাক এন্ড পিএইচপি দিয়ে শিখবো বা ব্যাক এন্ড পাইথন দিয়ে দিব, গো ফর ইট, ডাজন্ট ম্যাটার। আসলে মেইন ফ্যাক্টর হচ্ছে তুমি আসলে কোর কাজটা যেটা করতেছো ওটা করতে পারতেছো কিনা আর কি। হ্যাঁ, শাহ মাহমুদ নেওয়াজ
প্রশ্ন করেছে ওয়েবসাইট ডেভেলপমেন্টে মেশিন লার্নিং এর ইফেক্ট কেমন হবে বা কি কি করা যেতে পারে। মেশিন লার্নিং এর ডিরেক্ট ইফেক্ট আসলে ওইভাবে বলা যাবে না, কিন্তু অ্যাসিস্টিং হিসেবে হয়তো বলা যাবে আর কি। আর মেশিন লার্নিং এর যে হচ্ছে তোমার এই টেনসর ফ্লো জেএস নামে ওই এই টেনসর ফ্লো যে মেইন লাইব্রেরি এটা পাইথনের ছিল, এটা কিন্তু জাভাস্ক্রিপ্ট দিয়ে ওরা অলরেডি 2018 বা 17তে সম্ভবত জাভাস্ক্রিপ্ট করছে। সো তুমি জাভাস্ক্রিপ্ট সাইডেও কিন্তু এই যে রিগ্রেশন মডেলতে আমি ছোট্টখাটো একটা টিউটোরিয়াল করছিলাম, তখন সে যখন নতুন আসছিল তখন ইউজুয়ালি নতুন কিছু আসলে একটু হালকা একটু দেখে টেকে রাখে, ডিপে না গেলেও একটু দেখে রাখে। তখন দেখছিলাম যে খুব সহজভাবে তুমি করতে পারো আর কি, মানে ক্লায়েন্ট সাইডে তুমি যদি লার্নিং মডেল একটা তৈরি করতে চাও, তো সেটা দিয়ে আমি কিছু সংখ্যা 1 2 3 ডিটেক্ট করার কিছু একটা ছোটখাটো একটা টিউটোরিয়াল করছিলাম আর কি। সো ওয়েব ডেভেলপমেন্ট সাইডেও কিন্তু তুমি টেনসরফ্লো জেএস দিয়ে তুমি করতে পারো, এবং এই ক্ষেত্রে কিছুটা ডিমান্ড আছে, তুমি চাইলে জাভাস্ক্রিপ্ট দিয়ে করতে পারো আর কি। বাট মেইন বিষয় হচ্ছে যে নর্মাল প্র্যাকটিসের ক্ষেত্রে লোকজন ওয়েব ডেভেলপমেন্ট সাইডে একটু কম ইউজ করে, রেদার পাইথনিক বা ব্যাক এন্ডের ভিতরেই করে যখন লার্জ লার্জ মডেল গুলো তৈরি করে বা ওই জিনিসগুলো করে আর কি। কিছু ডিমান্ড আছে, বাট মেশিন লার্নিং এর পার্সপেক্টিভ দিয়ে চিন্তা করলে ওয়েব ডেভেলপমেন্ট বা জাভাস্ক্রিপ্ট হয়তো ফার্স্ট প্রেফারেন্স নাও হইতে পারে, অ্যাটলিস্ট লোকজন যেভাবে ইউজ করতেছে সেই অনুসারে আর কি। আর এমনিতে তুমি যদি হচ্ছে মেশিন লার্নিং একটা সিস্টেম তৈরি করো, সেখানে তুমি হয়তো মডেলকে ট্রেন করবা, ডাটা ফিড করবা, বা তুমি ডাটা ট্যাগিং করবা, কিছু একটা করবা, তার অ্যাসিস্টিং টেকনোলজি ডেফিনেটলি তুমি ওয়েব দিয়ে করতেই পারো আর কি। এই হচ্ছে বিষয়। বাট তুমি যদি মেশিন লার্নিং এ তোমার গোল থাকে, সেক্ষেত্রে তো পাইথন তোমার জন্য একটা বেটার স্টার্ট হবে আর কি। হ্যাঁ, লাস্ট কোশ্চেন আমার কাছ থেকে, সেটা হচ্ছে আমরা দেখি যে ইদানিং সবাই কোর্স করে, কোর্সেরা, ইউডেমি, কোর্স কম্পিটিশনের শুধু সার্টিফিকেট স্টোরি দেয় ফেসবুকে। তো আমার কোশ্চেন হচ্ছে যে আমরা এসব কোর্স কম্পিটিশনের মাধ্যমে কি ভালো শিখতে পারবো, না রিয়েল লাইফ প্রজেক্ট করার মাধ্যমে ভালো শিখতে পারবো? হ্যাঁ, তো ওটা ডিপেন্ড করবে যে প্রথমত হচ্ছে কোর্স তুমি অনেক ভাবেই করতে পারো, ঠিক আছে। তুমি কোর্সের একটা কোর্সে গেলা, কিন্তু তুমি নিজে হয়তো ভিডিও চালাই দিয়ে তুমি পাশে হচ্ছে মোবাইলে ফ্রেন্ডের সাথে চ্যাট করতে থাকলা, রাইট? তাহলে তুমি সার্টিফিকেট পেয়ে গেলা, তো সার্টিফিকেট আসলে তোমাকে কোনো কিছু দিবে না। ধরো তুমি যে কোনো একটা ইউনিভার্সিটি থেকেই হোক, যে ধরো তুমি বাংলাদেশের সবচেয়ে সেরা প্রতিষ্ঠান থেকে তুমি একটা ডিগ্রি নিয়ে আসছো, যে কম্পিউটার সায়েন্সের ডিগ্রি নিয়ে আসছো, জিনিসটা এরকম না যে ওই ডিগ্রিটা দেখে তোমাকে বলবে যে আচ্ছা বস আপনি এই জায়গাতে পড়ে আসছেন, আপনার কোনো ইন্টারভিউ দেখা লাগবে না, আসেন আপনি কোম্পানিতে এখানে বসে যান, বা আপনাকে টেকনিক্যাল হেড বানাই দিলাম যে ওস্তাদ আপনি বসেন। জিনিসটা কিন্তু এরকম হবে না। সো মেইন জিনিস হচ্ছে যে তোমার সার্টিফিকেট থাকলে তোমার একটা সুবিধা হচ্ছে এরকম যে তোমার অ্যাটলিস্ট তোমার একটা দেখে কিছুটা কনফিডেন্স পাই যে এই পার্সনটার কিছু একটা হইতে পারে। কিন্তু সার্টিফিকেট দেখি তোমাকে ডেকে দিবে না যদি তোমার রিলিভেন্ট প্রজেক্টস বা কিছু একটা যদি না থাকে আর কি। এবং সেটা হইলেও তোমার হবে না, কারণ তুমি যে জিনিসটা বুঝো কিনা সেই ফিলিংসটা একজন সিনিয়র ডেভেলপার তোমার কাছ থেকে পেতে চাইবে। সেটা কিভাবে পাবে? তোমার ইন্টারভিউর কোশ্চেন্স থেকে। তো তুমি সার্টিফিকেটের দ্বারাই তুমি এই কোর্সেরা, ইউডেমি বা অন্য যে কোনো একটা কোর্সের সার্টিফিকেট অথবা ইউনিভার্সিটির সার্টিফিকেট ডাজন্ট ম্যাটার, সেটা তোমাকে চাকরি দিচ্ছে না। চাকরি দিচ্ছে তোমার ইন্টারভিউ, ওইটা তোমাকে দিচ্ছে। তুমি একটা ভালো জায়গা থেকে পড়লে, ভালো একটা সার্টিফিকেট থাকলে তোমার ইন্টারভিউতে কল পাওয়ার চান্সটা কিছুটা বাড়তে পারে। আচ্ছা, অথবা তোমার যদি ওটা থাকতে হবে বিষয়টা এরকম না, তোমার যদি প্রজেক্ট থাকে বা তোমার গিট হাবের প্রোফাইল যদি স্ট্রঙ্গার থাকে, তুমি যদি 3-4টা রিজনেবল প্রজেক্টের লিঙ্ক দিয়ে দাও, সেটা ইটস লাইক একটা সার্টিফিকেটের সাথে অনেক বেশি মূল্যবান হবে। কারণ আমি পার্সোনালি যদি আমাদের টিমের জন্য হায়ার করি, একজন 4টা সার্টিফিকেট দিছে, একজন 4টা রিজনেবল প্রজেক্টের লিঙ্ক দিছে, আমি পার্সোনালি ওকে নিয়ে কিন্তু আমি টিচার বানাবো না, ওকে দিয়ে আমি হয়তো কাজ করাবো। তারপরে যে কাজটা করা আছে, তার প্রোফাইলে আছে, তাকে আমি পার্সোনালি প্রেফার করব। কিন্তু দুইটা স্ট্র্যাটেজি কাজে লাগতে পারে, যে কোনটাই তুমি করতে পারো। বাট যেটা করো না কেন, মেইন জিনিস তুমি যদি ঠিকমতো শিখে আসো এবং তুমি যদি কাজ করতে পারো মোটামুটি, যে না আমি এরকম কিছু একটা কাজ দিলে আমি করে ফেলতে পারবো, হয়তো আমাকে 1 ঘন্টা বা 2 ঘন্টা সময় লাগবে। এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরাও যেটা করি এবং অনেকে এই কাজটা করে, কিন্তু তুমি জবের শর্টলিস্ট করা হয়েছে, ইন্টারভিউতে ডাকার আগে তোমাকে একটা স্যাম্পল প্রজেক্ট দেওয়া হয়, যে এই প্রজেক্টটা 2 দিনের মধ্যে বা 1 দিনের মধ্যে করে দাও। তার মানে সে সার্টিফিকেট দিয়ে কিন্তু ইন্টারভিউতেও কল পাচ্ছে না, ওই কাজটা করে দিতে পেরে আর কি। সো তোমার কোর্স করা লাগবে একটু অর্গানাইজ ভাবে শেখানোর জন্য, কারণ যে তোমার কোর্সে তুমি যদি নিজে অর্গানাইজ ভাবে শিখতে পারো তাহলে খুবই ভালো। আর যদি কোথাও থেকে তুমি কোর্স পাও, সেটা যদি তুমি করতে চাও, সে তোমাকে অর্গানাইজ ভাবে শেখানোর চেষ্টা করবে। কিন্তু তুমি কতটুকু মাথায় ঢুকাবা, কতটুকু কি করবা, সে কিন্তু তোমাকে শিখাই দিতে পারবে না, সে তোমার হয়ে কিন্তু ইন্টারভিউ দিতে পারবে না, ওটুক তোমাকে ওই জায়গাটা থেকে আদায় করতে পারবে। তো তুমি সার্টিফিকেটের উসিলায় যদি তোমার শিখা হয়, তাহলে গো ফর ইট, বাট আলটিমেটলি তোমাকে শিখতে হবে এবং সেটাকে ইন্টারভিউতে মোটামুটি পারতে হবে। সেটা যদি তুমি করতে পারো, তাহলে মোটামুটি তোমার জন্য আর আটকে থাকার মতো কিছু থাকবে না।
আসলে স্কিল অ্যাকোয়ার করাটাই মেইন, সার্টিফিকেট অ্যাকোয়ার করার থেকে। সার্টিফিকেট দিয়ে যদি তোমার স্কিল অ্যাকোয়ার হয়ে যায় তাহলে দ্যাটস অ্যান অ্যাডেড তাহলে অ্যাডভান্টেজ। কিন্তু সার্টিফিকেট দিয়ে তুমি পার পাবা না, পার পাইতে হলে তোমাকে স্কিল দিয়ে হইতে হবে আর কি। জি ভাই। আমরা ঝংকার ভাইয়ের কাছ থেকে ওনার অসাধারণ এক্সপিরিয়েন্স, ফিলোসফি এবং একটি সাকসেসফুল ক্যারিয়ার বিল্ড করার গাইডলাইন পেলাম। ঝংকার ভাই এত ব্যস্ততা থাকা সত্ত্বেও আপনি আমাদেরকে টাইম দিয়েছেন, এর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমাদের সাথে শুরু থেকে শেষ পর্যন্ত লাইফে ছিলে, তাদের আসলে তোমরা না থাকলে এই লাইফটা এত সাকসেসফুল ভাবে কমপ্লিট করা পসিবল ছিল না। তো তোমরা এভাবেই ডিআইসিটিসি কে সাপোর্ট করে যাও। সো গাইস, দিস ইজ দি এন্ড অফ দিস লাইভ সেশন। সি ইউ ইন দ্য নেক্সট ওয়ান। থ্যাংক ইউ।